কোনো এক বিশেষ মানুষ বলেছিল, আই ডোন্ট ডিজাইন ক্লথস, আই ডিজাইন ড্রিমস। ঠিক একইভাবে আজ আমরা এমন একজনের সাথে কথা বলবো, সে সত্যিই তার কাজকে একেবারে স্বপ্নের মতো ফুটিয়ে তুলেছে। বর্তমানে এই বাংলায় ফ্যাশন ম্যাগাজিনের ক্ষেত্রে দৃষ্টান্ত স্থাপন করেছেন গ্লিটারিস্টের এডিটর ইন চিফ মিস্টার শুভজিৎ বর্মন। টক পয়েন্টের পঞ্চম এপিসোডে আমরা কথা বললাম গিটারিস্টের কর্ণধারের সাথে। বর্তমান ফ্যাশন ইন্ডাস্ট্রি সম্পর্কিত বেশ কিছু গুরুত্বপূর্ণ কথা এবং গ্লিটারিস্টের শুরু থেকে বর্তমান যাত্রাপথকে আমাদেরকে জানালেন তিনি। তাই সম্পূর্ণ ভিডিওটিকে একটু স্কিপ না করে শেষ পর্যন্ত দেখুন। মানে আমি আজকে অতীত থেকে একটা প্রোপাগান্ডা মার্কেটে দেখে যাচ্ছি, তুমিও দেখবে। হি ইজ পুয়ার বাট হি ইজ অনেস্ট। মানে বড় লোকরা কেউ অনেস্ট নয়, যারা গরিব তারাই অনেস্ট, বুঝতে পেরেছো? আর যেখানে আমি বেস্ট করতে হয়তো পারবো না বা যাবো না, সেরকম জায়গায় আমি নিজেকে ইনভলভ করি না, ঠিক আছে? মানে বলতে পারো বেশি কম্পিটিশনের মধ্যে আমি চাই না। আমার ম্যাগাজিনে তোমার কাছে একটা আপলিফটিং পারবো, তো তোমাকে এইখানের জন্য তোমাকে কিছু বেয়ার করতে হবে। আমার একটা সার্ভিস চার্জ নিই, এটা ফিচার কস্ট, এটা নিই। এবার তাছাড়া কেউ যদি পোর্টফোলিও করতে চায় তার জন্য আলাদা কস্ট, কেউ যদি পডকাস্টে করতে চায়, নিজেদের সেলফ মার্কেটিং করতে চায় তার জন্য আলাদা কস্টিং, এগুলো রয়েছে আমার। এই জিএম গ্যালারিটায় তোমার মূল কারণটা বলি, জিএম গ্যালারিটা ওপেন করার কি কারণ, সেখানে মূলত কি তোমার প্রোডাক্টগুলো থাকে। এখানেও তো প্রফেশনাল আর প্রফেশনাল এই দুটোর মধ্যে পার্থক্য আছে। যে মডেলদেরকে কাজ করতে হয় মিনিমাম ওয়েজেস, এটা করেনি। মেকআপ আর্টিস্টকে কাজ করতে গেলে মিনিমাম ওয়েজেস, এটা কোনো ধার্য করেনি। থার্ড ফটোগ্রাফারদের জন্য এটা করেনি। তার জন্য মার্কেট সবচেয়ে খারাপ হয় এখানে, যে তুমি একটা কোনো কাজ যেটা ভ্যালুয়েশন অ্যাটলিস্ট 2000 টাকা থেকে 5000 টাকা হয়ে দরকার, সেখানে তুমি অফার করলে যে আমি 1000 টাকা দেবো, একদম হ্যাঁ দাদা আমি করে দেবো, ওই হ্যাঁ দাদা করে দেবো, আপনার কাজটা হয়ে গেল, মার্কেটটা ওখান থেকে খারাপ হলো। এর থেকে বলবো আমাদের ফটোগ্রাফি ইন্ডাস্ট্রি, মডেলিং ইন্ডাস্ট্রির থেকে মার্কেট অনেক ভালো, অনেক অনেক ভালো। ট্যাক্সি ইউনিয়নের, ওই অটো ইউনিয়নের। বংশীদের নতুন একটি এপিসোডে সবাইকে স্বাগত। এটি মূলত টক পয়েন্টের একটি এপিসোড, যেখানে আমরা সমাজের বিভিন্ন স্তরে যারা যারা সাফল্যবান বা মডেল থেকে শুরু করে মেকআপ আর্টিস্ট, কারণ তোমাদের মিডিয়া কভারেজ গুলো আমরা দিই ফ্যাশন ইন্ডাস্ট্রি, তো তেমনই আজ আমরা যার সাথে আলোচনা করব ফ্যাশন ইন্ডাস্ট্রি এবং মডেলিং ইন্ডাস্ট্রির সাথে প্রত্যক্ষভাবে জড়িত। কেন প্রত্যক্ষ কথাটা বললাম, সম্পূর্ণ ভিডিওটা দেখলেই কিন্তু তোমরা বুঝতে পারো। আমার পাশে এখন যে মানুষটা রয়েছে সে হচ্ছে ইন্টারন্যাশনাল রিকগনাইজড গ্লিটারিস্ট ম্যাগাজিনের এডিটর ইন চিফ মিস্টার শুভজিৎ বর্মন। লং সিরিজের টক পয়েন্ট এপিসোডে স্বাগত। দাদা, প্রথমে কেমন আছো সেটা একটু বলো। ভালো আছি, ভালোই আছি। মানে চেষ্টা সবসময় চলছে ভালো থাকার এবং ভালো রাখার। আর মানে আমি যে ইন্ডাস্ট্রিতে কাজ করছি সেই ইন্ডাস্ট্রিকে কিছু দেওয়ার চেষ্টাই চলছে, এটার জন্য ভালো থাকা। লং সিরিজের ভিডিও দেখা হয় মাঝে মাঝে? অবশ্যই, তোমার সঙ্গে আমার এটা সেকেন্ড টাইম কাজ। মানে ভালো লাগে তোমাদের কন্টেন্ট, বিশেষ করে তোমাদের ভিডিওগ্রাফি, তোমরা যে কন্টেন্টটাকে ফোকাস করো, যে কন্টেন্টটার মধ্যে যেরকম ইনফরমেশন দেওয়া দরকার ঠিক অ্যাজ ইট ইজ সেম ইনফরমেশন। অ্যান্ড পার্টিকুলার তোমাদের যে ব্যাকগ্রাউন্ডে যে ভয়েস ওভার দেন উনি লেডি, ওনাকেও মানে আমার তার ভয়েস ওভারটা খুব ভালো লাগে, যেটা মানুষের কানে কানে পৌঁছে যায়। আর তাকে আমি আরেকটাও দিতে পারি, কমপ্লিমেন্ট দিতে চাই, যে তার বলার স্টাইল হচ্ছে আর বাংলার স্বর্ণালীর মতন অনেকটা। তো আমি নামটা ধরেই বললাম যে সম্প্রতি তোমার একটা বিরাট বড় অ্যাপ্রিসিয়েশন দেওয়া দিল। যাই হোক, সেটা তো থাকবেই, সেটা একটা পার্ট। এবার আমরা যেটা নিয়ে আলোচনা করব, প্রথমে হোয়াট ইজ গ্লিটারিস্ট। অনেকেই জানো, যারা যারা ভিডিওটা দেখছো তারা অনেকেই জানো হোয়াট ইজ দ্য গ্লিটারিস্ট। এই ভিডিওটা তাদের জন্য, এই ভিডিওটা সেই প্রকার মানুষদের জন্য, মডেলদের জন্য, ফ্যাশন ইন্ডাস্ট্রির জন্য এই প্রকার ভিডিওটা, যেটা তোমাদের হয়তো অনেক কাজে লাগবে। কারণটা কি সেটা আমরা দাদার কাছ থেকে শুনবো। প্রথম প্রশ্ন যেটা থাকবে দাদা, ফার্স্ট অফ অল, এই যে গ্লিটারিস্টের মতো আমরা দেখছি ইন্টারন্যাশনাল একটা রিকগনাইজড ম্যাগাজিন, এটা শুরুটা অত নিশ্চয়ই সহজ ছিল না। একটা ইন্টারন্যাশনাল রিকগনাইজড হওয়া খুবই কঠিন কোনো কিছু। শুধু একটা জিজ্ঞেস করবো যে জার্নিটা স্টার্ট, তোমার জার্নিটা স্টার্ট কিভাবে হলো? তোমার প্রথমে গ্লিটারিস্টে পাটা তুমি কিভাবে দিলে? দেখো, প্রথমে আমি একটা কথা বলতে চাই, মানে ম্যাক্সিমাম লোক যখনই তার স্টোরি শোনায় সবসময় দেখায় যে তারা ব্যাকগ্রাউন্ডটা খুব স্ট্রাগল ব্যাকগ্রাউন্ড, খুব কষ্ট করে উঠেছে, তারপরে গিয়ে সাকসেস হয়েছে। কেন ভাই সবসময় কষ্ট সাকসেস করে? মানে আমি আজকে অতীত থেকে একটা প্রোপাগান্ডা মার্কেটে দেখে যাচ্ছি, তুমিও দেখবে।
হি ইজ পুয়ার বাট হি ইজ অনেস্ট, মানে বড় লোকরা কেউ অনেস্ট নয়, যারা গরিব তারাই অনেস্ট, বুঝতে পেরেছো? এই প্রোপাগান্ডার মধ্যে আমি নিজেকে ফেলতে চাই না, কারণ আমার জীবনে স্বপ্ন অনেক দূর আছে, আমি সিম্পেথি নিয়ে বাঁচতে চাই না। আমার স্ট্রাগল কোনো কিছু ছিল না, সিম্পল আমরা আমাদের একটা ফটোগ্রাফি হাউস রয়েছে যেটার নাম হচ্ছে ইমেজিট্রিক্স। 2020 থেকে আমাদের এই হাউসের মধ্যে আমরা প্রচুর মডেলের শুট করেছি। তো আমাদের কাছে প্রায় নিয়ার অ্যাবাউট 200 অ্যালবামস ক্রিয়েট হয়ে গেছিল মডেলের। তো সেটা নিয়ে আমরা ডিসাইড করলো যে ওটা নিয়ে আমরা কি করবো, জাস্ট ড্রাইভে জমি তো লাভ নেই, ওটাকে একটা ইউটিলাইজ করা দরকার, মানে কোনোভাবে করা দরকার কিছু ভাবে, জাস্ট ফটোগুলো রেখে কি হবে। তো আমরা ডিসাইড করলাম যে কি করা যায়, একটা আলোচনা করতে করতে আমাদের হাউসের একটা ওনার আছে স্টপ কয়ালি ইমার্জেন্সি ওনার, তো তার সাথে আলোচনা করতে করতে আমরা ডিসাইড করলাম যে ওকে আমরা একটা ইয়ে করি, ম্যাগাজিন করতে পারি। তো ম্যাগাজিনের নাম কি হবে ডিসাইড করা হলো ডিটেলস। তো সেই নিয়ে ম্যাগাজিনের কাজ শুরু হলো। ফার্স্ট আমরা আমাদের ম্যাগাজিন লঞ্চ করি 25 এপ্রিল 2022। আমি কোচবিহারে ছিলাম, খুব খারাপ নেটওয়ার্ক, কিন্তু তবুও লঞ্চ করবো ডিসাইড করেছি, তো করলাম ম্যাগাজিন লঞ্চ। তো শুরু হলো। প্রথমে আমার ম্যাগাজিনটা যেটা ছিল যে একটা ফটো বুক টাইপের, মানে মডেলদের অনেকগুলো ছবি থাকবে, প্রচুর ছবি, আর সেই মডেলসটা হাইট, ওয়েট, মানে বডি স্ট্রাকচার কেমন, কি করতে পারে, কিসে কমফোর্টেবল, কিসে কমফোর্টেবল না, ওই মডেলের একটা লিস্ট থাকে না, তোমরা পোর্টফোলিও শুট যেমন করা হয় যেখানে মডেলের ডিসক্রিপশনটা থাকে, সেরকম কি চিন্তা ভাবনা দিয়ে শুরু হয়েছিল নাকি? বলতে পারো কাইন্ড অফ এরকম। মানে ব্যাপারটা হচ্ছে ওই মডেল প্রোফাইল দেখবে অনেক কোম্পানি চায় যে মডেল প্রোফাইল বানায়, ওই মডেল প্রোফাইলের একটা আমরা ফটো বুক বানিয়েছিলাম। তো ফার্স্ট সেকেন্ড থার্ড অব্দি যায়, ফিফথ অব্দিও এরকম যায়, বা সিক্স থেকে আমরা আমি ম্যাগাজিন নিয়ে আরো দেখা শুরু করি যে কিরকম ভাবে ম্যাগাজিনে আরো কাজ করা যায়। কারণ দেখো আমি যেই সেক্টরে যেখানে কাজ করি, আমি কাজের মধ্যে আমি বেস্ট জায়গাটাতে আনার চেষ্টা করি, আমার কাজের মধ্যে এফর্টটা আমি সেরকম ভাবে দিই। আর যেখানে আমি বেস্ট করতে হয়তো পারবো না বা যাবো না, সেরকম জায়গায় আমি নিজেকে ইনভলভ করি না, ঠিক আছে? মানে বলতে পারো বেশি কম্পিটিশনের মধ্যে আমি চাই না একদম। তো গিয়ে লাভ কি, প্রচুর আমি যখন মডেল হতে চাই, আমি আমার এই হরি নিয়ে তো মডেলের দিকে যাবো না। আর এখন মডেল প্রচুর ঘরে ঘরে, এখন পেট থেকে জন্মালেই মডেল, আর বাবা ক্যামেরা কিনে দিলে ফটোগ্রাফার। তো সেই জায়গাটা আপনি এখনো ট্যালেন্টেড লোক হতে, এবার সেই বাবা ক্যামেরা কিনে দিয়ে ফটোগ্রাফার যারা রয়েছে বা পেট থেকে জন্মালে মডেল যাদেরকে বলছি, তাদের মধ্যেও কিন্তু প্রচুর কিন্তু ট্যালেন্টেড অনেক মডেল কিন্তু বেরিয়ে আসছে, যারা পড়াশোনা করছে এটা নিয়ে, মডেলিংটা কি জানছে, র্যাম্প ওয়াকটা কিভাবে করতে হয় জানছে, কিভাবে কথা বলতে হয় জানে। কারণ তুমি দেখবে এই যে বুমটা নিয়ে যখন অনেক মডেলের সামনে ধরে, তারা কিন্তু সারাদিন দেখবে টিকটকে বা হচ্ছে ওই ইনস্টাগ্রামে লিপ মিক্সিং করে যাচ্ছে, সঙ্গে ডান্স করছে, কিন্তু মাইকটা আসার সঙ্গে কিভাবে কথা বলবো সেটা বলতে পারে না। তো এটা কিন্তু ডিফারেন্স, এটাই কিন্তু তারা শিখছে না। তারা ভাবছে যে আমরা ক্যামেরার সামনে দাঁড়ালাম, চারটে পোজ দিলাম, ফটো তুললাম, মডেল হয়ে গেলাম। এইটা মানে কিভাবে, মানে তারা একটা অন্ধকারের দিকে নিজের কেরিয়ারকে নিয়ে যাচ্ছে, এবং কেরিয়ার একটা জায়গায় গিয়ে এন্ড হয়ে যাবে। ফটোগ্রাফারদের ক্ষেত্রেও তাই, তারা যদি না শেখে বা এটাকে নিয়ে না পড়াশোনা করে, কোনোদিন এগোতে পারবে না। তো আমি আমার ম্যাগাজিনের ক্ষেত্রে এটাকে নিয়ে এগোবো বলে পড়াশোনা করলাম, দেখলাম আরো প্রকাশকরা কিভাবে কাজ করে। তো আমি লোকালস এর মধ্যে দেখার থেকে বেশি আমি দেখলাম না, লোকালসে আমার দেখে লাভ নেই, কারণ আমি যে লেভেলে কাজ করছি এটা লোকালস ম্যাগাজিনের মধ্যে সেক্টরে যাচ্ছে না। কারণ লোকালস এর মধ্যে ব্যাপারটা আমাদের মধ্যে আছে, আমরা হট জিনিসকে দেখবো কিন্তু বাড়ির লোকের সামনে প্রেজেন্ট করবো। তো আমি দেখলাম যেটা আমরা প্রথমে ফেস করলাম, যে ব্র্যান্ডরা অ্যাডভার্টাইজমেন্ট দিতে চায় না আপনাদেরকে, আপনাদের কভার এরম দেখছে কিন্তু এনজয় করছে, আচ্ছা দাদা পিডিএফটা পাঠিয়ে দেবেন বলছে, কিন্তু যে ম্যাগাজিনটাকে দেখাচ্ছে দাদা এই ম্যাগাজিনটা বাড়ি নিয়ে যেতে পারবো না, কেন ম্যাগাজিনে মডেলসদের হট হট ছবি রয়েছে, এই জন্য মানুষের মধ্যে এই জিনিসটা চলে। এখনো পর্যন্ত আমাদের সমাজ অতটা আপগ্রেড হয়নি। আমাদের আমার বাবা মা হয়তো একটুখানি বলে অ্যাকসেপ্ট করে, বা 3-4 বারের বেলা 6 বারের মাথায় গিয়ে বলে এই এগুলো কি করছিস, স্টপ কর। তো আমাদের বাবা মারা এরকম সোসাইটি এখন অতটা ডেভেলপ হয়নি। তো আমি এখানে একটা জাস্ট কথা বলতে চাই, এই যে তুমি একটা প্রথম থেকে কি তোমাদের ইচ্ছেটা ছিল যে একটা এটা করবো ইন্টারন্যাশনাল বা গ্লোবালি? কারণ গ্লিটারিস্ট এই নামটার মধ্যে তো কোনো বাঙালি, কলকাতা, পশ্চিমবঙ্গ এই ব্যাপারটা তো নেই। একটা টোটাল থেকেই মানে বোঝা যাচ্ছে একটা ইংলিশ নেম, যেখানে একটা কোনোভাবে একটা ছোঁয়াটা রয়েছে পাশ্চাত্যের। তো প্রথম থেকেই কি তোমাদের টার্গেট ছিল যে আমরা ইন্টারন্যাশনাল ধীরে ধীরে অডিয়েন্সকে টার্গেট করবো তাদের নেওয়া? এইটা কি বলতে চাচ্ছি? তুমি যদি বলো এক শর্টে যদি কথা জিজ্ঞেস করো উত্তর, তাহলে বলবো হ্যাঁ একদম। আর যদি একটু লেন্দি উত্তর চাও, তাহলে বলবো যে দেখো গ্লিটার হচ্ছে মানে চকচকে জিনিস, তাকে গ্লিটার বলে। ইস্ট করা আর্টিস্ট, গ্লিটার উইথ আর্টিস্ট, গ্লিটারিস্ট, আমি এরকম ভাবেই বানিয়েছি ব্যাপারটা, নামটাকে এরকম ভাবেই তৈরি করা হয়েছে। আর এটা হচ্ছে চকচকে জগতের জিনিস। গ্ল্যামার মানে হচ্ছে চকচকে জগৎ, যেটার মধ্যে প্রত্যেকটা মানুষের ইন্টারেস্ট থাকে।
অনেক মানুষের কোটি কোটি মানুষের স্বপ্ন এই জগতে এই ইন্ডাস্ট্রিতে আসা। তো এই জন্যই নামটা গ্লিটারিস্ট তৈরি করা। আর ইন্টারন্যাশনাল ম্যাগাজিন এরকম ভাবে এসে শুধু এই যে তুমি যে বলে ইন্টারন্যাশনাল জার্নিটা, এটা কিন্তু একটা স্ট্র্যাটেজিক্যাল জার্নি। মানে খুব খাটলাম, আমি যতই খাটি ইন্টারন্যাশনাল আমাদের রেকগনিশন হবে না, এটা স্ট্র্যাটেজি সব কিছুতে কাজ করে। আমি আমার ম্যাগাজিনকে স্ট্র্যাটেজিক্যালি কাজ করেছি। আমার হচ্ছে ম্যাগাজিন পাবলিশ প্ল্যাটফর্ম হচ্ছে অ্যামাজন। অ্যামাজন হচ্ছে গ্লোবালি অ্যাভেলেবেল। অ্যামাজন.ইউকে আছে, অ্যামাজন.কম আছে, অ্যামাজন.ইন আছে, অনেক অ্যামাজন.ইএন আছে। তো এগুলো বিভিন্ন কান্ট্রিতে বিভিন্ন ভাবে অ্যামাজনের ডোমেন রয়েছে। তো সব জায়গায় আমরা অ্যামাজনকে সিলেক্ট করবো যে অ্যামাজন একটা গ্লোবাল মার্কেটিং প্ল্যাটফর্ম, যেখানে যদি আমরা লিস্টিং করি আমাদের প্রোডাক্টকে, তাহলে সেখানে আমাদের গ্লোবাল একটা রেকগনিশনের চান্স আছে। বাট আমরা জানতাম না যে আমরা গ্লোবাল রেকগনিশনটা পাবো। তো আমরা যখন একদিন আপডেট করি, আমাদের 1 2 3 4 5 6 9 10 অব্দি ম্যাগাজিন গুলো সবগুলো লিস্টিং এমন ভাবে হয় যে ওটা ওদের বেস্ট গ্ল্যামার ম্যাগাজিন ক্যাটাগরিতে চলে আসে। তুমি যদি অ্যামাজন অ্যাপ খোলো অ্যান্ড সার্চ ফর দ্য বেস্ট গ্ল্যামার ম্যাগাজিন, ইউ উইল ফাইন্ড আওয়ার ম্যাগাজিন। দেখবে একটা গ্ল্যামার বলে একটা ম্যাগাজিন থাকে, তো ওইটা কিওয়ার্ডের মধ্যে ওখানে নিয়ে নিচ্ছে। তারপরে যদি ক্যাটাগরিতে আসে দেখবে আমাদের ম্যাগাজিন রয়েছে। প্লাস আমরা আমাদের ম্যাগাজিনের সবকিছু রেজিস্ট্রেশন করা, নাম, আমাদের লোগো, আমাদের হচ্ছে এটা আমাদের একটা থিম সং রয়েছে যেটা গ্লোবাল মার্কেটে পাবলিশ, মানে এটা নয় যে ইউটিউবে একটা ভিডিও করে পাবলিশ করবে, যে কেউ করতে পারে। গ্লোবাল মার্কেটে আমরা হচ্ছে পাবলিশ করছি, ফেসবুকে আমাদের সং রয়েছে। আর তুমি যদি ফেসবুক লাইব্রেরিতে সার্চ করো যে তোমার কোনো একটা ভিডিওতে গ্লিটারিস্টের গান দেবে, টাইপ করো গ্লিটারিস্ট, তুমি আমাদের সং পেয়ে যাবে। 3টে সং ওখানে রয়েছে। ফিউচার যদি পারি আরো কিছু সং ঢোকাবো। তারপরে রয়েছে ইনস্টাগ্রাম প্ল্যাটফর্মে, এগুলো অনেক কিছু মেনটেন করে। তার সময় ম্যাগাজিন ফ্রান্সে গিয়ে শাউট হলো। প্রথম আমাদের ম্যাগাজিনের 10th নাম্বার ইস্যুতে ফিচার হয়েছিল একজন জর্জিয়া থেকে একজন ম্যাডাম ফিচার হয়েছিল। 2020-এ ফিওনা অ্যালিসন বলে একজন ফিচার হয়েছে, ফ্রেঞ্চ একজন মহিলা। তো উনি তো তোমাকে দেখালাম ম্যাগাজিনটা। উনি ডেডিকেট শুটই করেছিলেন লন্ডনে গিয়ে ইন্টারেস্টের জন্য। উনি মাঝে মাঝে ইন্ডিয়াতেও আসেন, মুম্বাইতে গেছিলেন কয়েকদিন আগে। এই বছর আবার প্ল্যান রয়েছে সেপ্টেম্বরে উনি আসবেন। তো আমরা কিন্তু স্ট্র্যাটেজিক্যালি জিনিসটা করে ম্যাগাজিন ফ্রান্সে পাঠাই, এটা খরচাও করতে হয়েছে, স্ট্র্যাটেজিক্যালি কাজ করতে হয়েছে, এই জন্য গ্লিটার ইন্টারন্যাশনাল হয়েছে। এখন অব্দি গ্লিটারিস্টের ব্যাপারে বেশ কিছু জিনিস জানলে, গ্লিটারিস্টের যে কিভাবে স্টার্ট করা হয়েছিল, প্লাস শুভজিৎদা বললো তোমাদেরকে যে গ্লিটারিস্টে কিভাবে মানে তোমাদের ওখানে যে সমস্ত দিকটা গ্লিটারিস্টের কিভাবে মার্কেট স্ট্র্যাটেজিক্যালি ইন্টারন্যাশনালি নিয়ে যাওয়া, এই সব দিকটা বললো। তো এবার একটা ইম্পর্টেন্ট প্রশ্ন, যারা গিটারিস্ট মানে তাদের ফিচার গিটারিস্ট ব্যবহার করেছে, ম্যাগাজিনে ফিচার হয়েছে, তো তারা তো জানে, তারা জানে গিটারিস্টের কোয়ালিটি কেমন, কোয়ালিটি ওয়াইজ কেমন। এবার যারা ইউজ করেনি, মানে গিটারিস্টের এখনো ম্যাগাজিনে তারা ফিচার হয়নি বা ম্যাগাজিনটা দেখেনি, তো সেক্ষেত্রে ওই যে একটা ব্যাপার যে যার মাধ্যমে একটা ম্যাগাজিনটাকে ভালো করার চেষ্টা করা হয় যতটা পরিমাণে, যে আমি একটা ম্যাগাজিন থেকে পরের ম্যাগাজিনটা আরো বেশি চেষ্টা করবো যে ভালো করার, যার ফলে আরো বেশি অডিয়েন্স আসুক, দেখুক, জিনিসটা ভালোবাসুক এবং অ্যাকসেপ্ট করুক। এই যে একটার পর একটা তোমার মোটামুটি 3 ইয়ার্স তো হয়ে গেছে যেটা করলে, এই 3 ইয়ার্স ধরে যখন তুমি সামনে যত এগোচ্ছ টিল টুডে, কেমন ভাবে তুমি তোমার ম্যাগাজিনটাকে আপগ্রেড করেছো সেটা একটু জানতে চাই। প্রথমত প্রত্যেকটা দিন আমার কাছে শেখার দিন। আমি যে কদিনই ম্যাগাজিন নিয়ে কাজ করছি, প্রত্যেকটা থেকে পরের মাসে যখন বসছি ম্যাগাজিনটাকে এডিট করা নিয়ে, বা টিমকে যখন ইনস্ট্রাকশন দিচ্ছি ম্যাগাজিনটা কিভাবে করবে, স্ট্রাকচারাল ম্যাগাজিনটা কিরকম হবে, প্রত্যেকটাকে নতুন নতুন কিছু আপডেট করার চেষ্টা করছি। ম্যাক্সিমাম ম্যাগাজিনের ক্ষেত্রে কি হয়, তারা একটা ফ্রেম ওয়ার্ক করে রাখে, যে ফ্রেমগুলো একটা কভারের মধ্যে বসবে, ব্যাকগ্রাউন্ডে এটা বসবে, এরকম ভাবে করে দেবে। আমরা সেই জিনিসটা করি না। আমরা টোটালি একটা ম্যাগাজিন যখন স্টার্ট করি নতুন স্ট্রাকচার দিয়ে স্টার্ট করি, তার মধ্যে লেটারের স্টাইল আলাদা রকম আনার চেষ্টা করি। কারণ তুমি দেখে থাকো, তোমাকে ফ্রান্সের যখন ম্যাগাজিনটা দেখালাম, ওইখানে দেখবে মডেলটাকে রিপ্রেজেন্ট করা আছে অন্যরকম একটা ফ্রন্টে, কারণ ওইটা ওর স্টাইল, ওর লুকসের সঙ্গে ফ্রন্টটাও কিন্তু একটা ম্যাচ করে, যার জন্য লোকের ভালো লাগা। লোকে হয়তো বুঝবে না, কিন্তু প্রত্যেকটা জিনিসের সঙ্গে প্রত্যেকটা জিনিস ম্যাটার। যেমনি রান্না করতে গেলে তোমাকে যেই রান্নার সঙ্গে যেই স্পাইসেসটা ইউজ করতে হয় প্রপারলি, তাহলে রান্নাটা ব্যালেন্সিং হবে। সেরকমই আমার ম্যাগাজিনের ক্ষেত্রেও কিন্তু তোমাকে তোমার স্ট্রাকচার, ডিজাইনিং, কালার, এগুলোকে কিন্তু সেরকমই রাখা দরকার, যাতে তোমার ম্যাগাজিনটা এক্সাইটিং লাগে, তোমার থিমটার সাথে যাতে ম্যাচ করে। মোটামুটি লিটারিস্টের যে ম্যাগাজিন গুলো কত পেজের মোটামুটি একটা টার্গেট থাকে, বা কিরকম ওয়াইজ তুমি করো, সেক্ষেত্রে কি কি নেসেসিটি থাকে, কি কি জিনিস রাখতে হয় সেটা একটু বলো। আমি
এটা তুমি একটা খুব মানে ভেতরের প্রশ্ন করে ফেলেছো টিম ওয়ার্কে। তো যখন করলে আমি তোমাকে বলে দিই, আমার টার্গেট থাকে 40 পেজেস এর কাজ করা। অনেক মাসে হয় 36 পেজ, 32 পেজ, আবার অনেক মাসে হচ্ছে যেমনি এই মান্থে ডিম্পল যেটাতে কভার মডেল হয়েছে 38 নম্বর হয়েছে, আপনার প্রিন্ট হয়ে আসেনি, ওটা 44 পেজের হয়ে গেছে, 44 পেজেস। তাছাড়া এমনি আমি টার্গেট থাকে 40 পেজেস এর ম্যাগাজিন করা। এবার 40 পেজের ম্যাগাজিনের মধ্যে আমাদের হচ্ছে থাকে একটা হচ্ছে এডিটোরিয়াল টপিক থাকে প্রতি মাসে, আমার এডিটর স্পেশাল আর্টিকেল একটা থাকে যেটা হচ্ছে 6 পেজের মতন থাকে, তাছাড়া কভার মডেল থাকে। আর আমি 4টে টপিককে আমরা কভার করতেছি, কারণ 11টা 12টা পেজে অ্যাডই থাকে আমাদের বিভিন্ন ব্র্যান্ডের। তো এবার তাদেরকেও আমাকে প্রায়োরিটি দিতে হয়, ব্র্যান্ডদেরকে, আপনার তাদের জন্য ম্যাগাজিন চলে, কারণ একটা মিডিয়া সাস্টেন করে ব্র্যান্ডের জন্য, ব্র্যান্ডের উপর বেস করে। তো আমাদের সেরকম রয়েছে, আমাদের টোটাল 4টে টপিকের উপর হয়। কারণ এখনকার দিনে সত্যি কথা বলতে ম্যাগাজিন কিন্তু মানুষ আর ফিজিক্যালি পড়ে না, কারণ ম্যাগাজিন এখনকার দিনে এমন একটা জায়গায়, ম্যাগাজিন ক্যান ক্রিয়েট আ ব্র্যান্ড, বাট ম্যাগাজিন কিন্তু এখনকার দিনে সেই জায়গাটা নেই যে মানুষ আজকে ওই সানন্দা বা সেই আনন্দলোক একটা সময় আমরা যে ম্যাগাজিন গুলো আমরা যে কিনতাম, পেপার আলা এসে দিয়েছে, এখন সেই জায়গাটা নেই। এখন ম্যাগাজিনের ব্যাপারটা হচ্ছে যারা ম্যাগাজিনে ফিচার হচ্ছে তারাই হচ্ছে ম্যাগাজিনটাকে ভালো মতন দেখে। এই জন্য আমি পেপার কোয়ালিটিটাকে খুব প্রিমিয়াম রাখি, যাতে সে যখন নিজে হাত দেবে পেপারটাকে তার মনে হবে না এটাকে আমি বাঁধিয়ে রাখি, যাতে কোনোদিন আর নষ্ট না হয়। 2022-এ যখন শুরু করেছিলে, এই জিনিসগুলো তো মাথায় ছিল অবশ্যই, যে ম্যাগাজিন জিনিসটা আজকের দিনে আমার সেইভাবেই করতে হবে যাতে মানুষ সেটাকে, যেটা তুমি বললে, ফ্রেম করে রাখতে পারে, বা সেই কোয়ালিটি ওয়াইজ আমার সেরকম রাখতে হবে। তো আগের ম্যাগাজিন আর আজকের ম্যাগাজিনের মধ্যে পার্থক্যটা কি তোমার, বলছি না মানে আগেকার দিনের যে ম্যাগাজিন গ্ল্যামারের, আমি গ্ল্যামার নিয়েই বলবো যেহেতু তোমারটা গ্ল্যামার ম্যাগাজিন, তো গ্ল্যামার ম্যাগাজিনের আগে কি ধরনের আর আজকে কি ধরনের কন্টেন্ট করছো বা করা উচিত আমি বলবো, যারা ধরো চাইছে যে আমি আগামী ম্যাগাজিন নিয়ে ইন্টারেস্টেড, কিছু করতে চাই, তো কিভাবে তারা করতে পারে, বা তুমি কি চেঞ্জেস গুলো করেছো, যেটা বলবো 2022, মানে পুরো 2022 থেকে 2025, তো সেটা একটু জানতে চাই। ম্যাগাজিন চেঞ্জেস করতে প্রথম নম্বরে ম্যাগাজিন শুরু করেছিল আমাদের কাছে মানে খুব চ্যালেঞ্জিং ছিল যে ম্যাগাজিনটা কিভাবে আপলোড কোথায় করবো। আমরা ডিসাইড করছিলাম যে আমাদের ওয়েবসাইট একটা ক্রিয়েট করবো, সেখান থেকে লোকজন ডাউনলোড করতে পারে। আহ, আমাদের এখনো ম্যাগাজিন যদি আমরা অ্যামাজনে বলি, আমরা কিন্তু রেভিনিউ লেস ম্যাগাজিনে, অ্যামাজনে যারা কেনে তারা 99 রুপিস দিয়ে কেনে, বাট আমাদের ওখান থেকে 99 থেকে মাত্র 17 টাকা আসে, যেটা হচ্ছে কোনো ম্যাটার করে না আমাদের জন্য, আমরা ওইটার উপর করে থাকি না। বাট উই ওয়ান্ট হাইস্ট লেভেল অফ সার্কুলেশন, যার জন্য আমাদের কিন্ডেল যারা ইউজ করে, বিদেশিরা ম্যাক্সিমাম কিন্ডেল আনলিমিটেড ইউজ করে, আর যারা কিন্ডেল আনলিমিটেড ইউজ করে তাদের জন্য ম্যাগাজিনটা কিন্তু 100% ফ্রি। আর ফরেন কান্ট্রি থেকে যারা কেনে তারা $2.99 দিয়ে কেনে। তো এটা একটা মানে আমাদের মানে কোনো মানে হাউসের কোনো কিছু বড় একটা ইয়ে নয়, পাওয়া নয় এই ম্যাগাজিন গুলো, কারণ অ্যামাজনে যেটা সেল হয় সেটাকে আমরা কোনো কিছু রেভিনিউ হিসেবে ধরি না। দেখো, কোনো কিছু আপগ্রেড করতে গেলে বা বেটার করতে গেলে তার জন্য রেভিনিউ দরকার, ফান্ড দরকার, এটা ছাড়া কখনো জিনিস সম্ভব না। যতই তোমার মাথায় প্ল্যান থাকুক, যাই থাকুক, অ্যাট প্রেজেন্ট মার্কেটে ফান্ড ছাড়া জিনিস সম্ভব না। আমরা সেটার জন্য হচ্ছে আমি প্রথমে যখন ম্যাগাজিনটা পাবলিশ করলাম, আমরা প্রথমে মানে হোয়াটসঅ্যাপে নক করতাম, আমরা একটা নতুন ম্যাগাজিন লঞ্চ করি। তো প্রথমে আমি যখন লঞ্চ করি ম্যাগাজিন, প্রথম মান্থে আমি 1200 ইয়ে সার্কুলেট করেছিলাম শুধু নক করে করে, 1200। পরের মাসে 700-এর মতন করলাম, তারপরের মাসে 3টে হয়েছিল, ঠিক আছে। 4th মান্থে একটাও হয়নি, 5th মান্থে একটাও হয়নি, 6th মান্থে গিয়ে 70-80টা হয়েছিল, 7th মান্থে গিয়ে আবার হচ্ছে 20-30টা এরকম হয়েছে। এবার তুমি বলবে যে প্রথম মাসে এত বড় শুরু দিয়ে পরের মাসে দেখো, প্রথম প্রথম যেটা হচ্ছে যে প্রথম মাসে তুমি শুরু করে তোমাকে লোক সাপোর্ট দিয়েছিল, প্রথম মাসে তারা সাপোর্ট কেন দেবে, যে অন্যের কন্টেন্ট দেখার জন্য কি জন্য কিনবে, ঠিক আছে। আমি মার্কেটটা বুঝে নেওয়ার চেষ্টা করলাম কি, তো সেখানে আমি বুঝতে পারলাম যে না এই অবস্থা। তো আমরা তারপরে আমাদের 10 নম্বর 22 6 7 8টা 9 নম্বর ইস্যু থেকে আমরা 7 8 8 নম্বর ইস্যু থেকে প্রবাবলি 8 নম্বর ইস্যু থেকে আমরা ইয়েতে পাবলিশ করলাম অ্যামাজনে। আমরা পয়েন্ট করলাম যে আমরা অ্যামাজনের উপর কাজ, তার মধ্যে অনেক ডিসকাশন আমরা করেছি, এক্সপার্টদের সঙ্গে ডিসকাশন করেছি, ফরেনে আমরা কথাবার্তা অনেকজনের সঙ্গে বলেছি আমরা এরকম ভাবে ম্যাগাজিনটাকে করতে চাইছি। তো আমাদের কন্টেন্ট দেখলো, দেখে অ্যাপ্রিসিয়েট করলো। প্রথমে আমাদের হচ্ছে মানে এমন একজনের সঙ্গে কথা বলছি যারা হচ্ছে সত্যি করে বলতে বিভিন্ন মানুষের টাইম দেয় না, সেরকম লোকজনের সঙ্গে কথা বলেছি। তারা এই কারণে কথা বলছে যে আমাদের ম্যাগাজিনের কোয়ালিটি অ্যান্ড কন্টেন্ট যেটা দেখেছে সেটা দেখেছে, বাট সেটা আমরা তাদেরকে এটা বলি, তাদের ওপিনিয়ন দেওয়ার আগে আমি বলবো এটা আমার কাছে একটা ফটো বুক লাগে, আমার ম্যাগাজিনটাকে পছন্দ হচ্ছে না, তো আমি এটাকে আরো বেটার করতে চাইছি, আমি এখানে হার্ডওয়ার্ক করছি। সেটা শুনে ওরা আরো বেশি খুশি হতো। ওরা বললো যে তোমরা অ্যামাজনে চলে এসো।
তো অ্যামাজনে আমরা গেলাম, অ্যামাজনে যাওয়ার পর থেকেই মানে একটা বুস্ট, মানে একটা দারুণ বুস্ট একটা অ্যামাজনে চলে এলো। অ্যামাজনে র্যাঙ্ক হয়ে গেল ম্যাগাজিনটা 2 মাসের মধ্যেই, এবং অ্যামাজন ডিফল্ট ভাবে এই ম্যাগাজিনটাকে মানে পুশ করা শুরু করলো প্রথম দিক থেকে। তো তারপরে ম্যাগাজিন সার্কুলেট হতে হতে মানে আমি দেখে নিলাম ইন্ডিয়াতে ডাউনলোড পার্সেন্ট 51 আর ফরেন ডাউনলোড পার্সেন্ট 49। তার মধ্যে হচ্ছে তোমার জার্মানি 4%, ইউএসএ হচ্ছে 5-6%, এরকম একটা পার্সেন্টেজ রয়েছে, যেটা আমার ওয়েবসাইটে আমি মেনশন করে রেখেছি, এখন ওগুলো মনে নেই। বাট একটা কানাডা 29% এরকম ছিল। তো আমি দেখলাম ফরেনে এই জিনিসটা নিয়ে কালচার চলছে, ম্যাগাজিন ডাউনলোড হচ্ছে, তার মানে আমাদের ম্যাগাজিন যাচ্ছে ঠিক মতন জায়গায়, লোকজনের কাছে পৌঁছাচ্ছে, বুঝতে পারলাম। তো তারপর থেকে আমরা এই ব্র্যান্ড ওয়ার্ক গুলো শুরু করলাম, যে রেজিস্ট্রেশন করা, ব্র্যান্ডের নামটাকে কপিরাইট করানো, এগুলো সবকিছু আমরা করে দিয়েছি। এখনো অবধি কতগুলো ইস্যু পাবলিশ হয়েছে তোমাদের ডিটাইলসের পক্ষ থেকে? এখনো পর্যন্ত আমাদের এই মান্থ হচ্ছে মানে জুলাই মাসে 25 তারিখ, প্রথম মাসে 25 তারিখে আমরা পাবলিশ করি, জুন মাসে 25 তারিখে আমাদের 38 ইস্যু পাবলিশ হচ্ছে, মানে 38টা। আগামী ইস্যু 39। তোমাদের লিডারিস্টের যে আমরা জানলাম জিনিসগুলো কোয়ালিটি ওয়াইজ সমস্ত দিকটা, তো তোমরা যে মডেল ফিচার করো তাদের ক্ষেত্রে, সেক্ষেত্রে যদি কেউ করতে চায় সেক্ষেত্রে তারা কন্ট্যাক্ট করবে কি করে, এই একটা জিনিস। দ্বিতীয়ত হচ্ছে তোমাদের কন্টেন্ট, তোমাদের কোয়ালিটি অফ কন্টেন্ট সবটা দেখে আমাদের ব্যক্তিগতভাবে মনে হলো যে তোমরা কি সেখানে কোনো সিলেকশন প্রসেস চালাও, যে কেমন ভাবে তোমরা কোন মডেলকে কিভাবে নির্বাচন করবে, তাদেরকে ফিচার করবে, একটু যদি এই প্রসেসিং এবং একটু সিলেকশন প্রসেসটা জাস্ট বলো। কারণ রিয়েলিস্টের মতো একটা জায়গায় যখন ফিচার হচ্ছে, তার মানে তোমাদেরও সেখানে একটা স্বীকৃতি যখন পাওয়া আছে, তো সেখানে সেই জিনিস দেখে করতে হবে। তুমি শুধু বলবে সিলেকশন প্রসেস অফ রিয়েলিস্ট মডেল। সিলেকশন প্রসেসটা অনেক রকম ভাবেই করা হয়। ফার্স্ট হচ্ছে আমাদের গুগল ফর্মেটে প্রথম ফার্স্ট হচ্ছে যে সে কি করে, সেটা তার সমাজে তার অ্যাক্টিভিটিস কি, বা সে মডেলিং ইন্ডাস্ট্রিতে কি কি কাজ করেছে আমরা প্রজেক্টের মধ্যে দেখি। এটা হচ্ছে একটা ফার্স্ট হচ্ছে দরজার জন্য। সেকেন্ড, ম্যাগাজিন একটা পাবলিকেশন। তুমি যখন কোথাও পড়াশোনা করো বা কোনো ডিগ্রি কোর্স বা ডিপ্লোমা কোর্স করো, সেটার জন্য তোমাকে একটা বেয়ার করতে হয় পয়সা। তো আমার ম্যাগাজিনও তোমার কাছে একটা আপলিফটিং পারফর্ম, তো তোমাকে এখানের জন্য তোমাকে কিছু বেয়ার করতে হবে। আমার একটা সার্ভিস চার্জ নিই, এটা ফিচার কস্ট, এটা নিই। এবার তাছাড়া কেউ যদি পোর্টফোলিও করতে চায় তার জন্য আলাদা কস্ট, কেউ যদি পডকাস্টে করতে চায়, নিজেদের সেলফ মার্কেটিং করতে চায়, তার জন্য আলাদা কস্টিং, এগুলো রয়েছে আমাদের। ঠিক আছে। এরপরেও হচ্ছে যে তোমার অ্যাট প্রেজেন্টে আগামী প্রজেক্ট কি, বা তুমি কি রকম কাজ করতে চাইছো, বা তুমি হচ্ছে রিসেন্টলি কি কি কাজ করছো, সেগুলো আমাদের দেখা। আর হচ্ছে ম্যাগাজিনে শুধুমাত্র হচ্ছে মানে ফিচার হতে চাইলেও আমার কাছে টাকা আছে তাই ফিচার হয়ে গেল, এরকম ওটাও করি না আমরা। কারণ আমি দেখি যে কিছু মানুষ আছে যারা ইন্ডাস্ট্রিতে নতুন আছে, তাদের একটা বুস্টিং দরকার, বাট আমি দেখে নিই যে তারা কি কি কাজ করছে এটার জন্য, যে তাদের প্রজেক্ট কি, কার সঙ্গে কাজ করেছে, এগুলো একটু ম্যাটার করে, তারপরে আমরা ম্যাগাজিনে অ্যালাউ করি। রিসেন্টলি আমরাও কভারেজ করেছি, যেটা নতুন একটা তুমি ইনিশিয়েটিভ নিয়ে এসেছো, জিএম গ্যালারি লিটারিস্টের, যেখানে ওয়েবসাইটে বিভিন্ন টি শার্ট, সেখানে বিভিন্ন ডিজাইনে, যেটা নিয়ে তোমারও এই মুহূর্তে পড়ে আছো। তো এই যে সেখানে আমরা প্রচারও করেছি, তুমি সেটা একেবারে আউটডোর পাটুলির মতো জায়গায় গিয়ে প্রচার করেছো, জিএম গ্যালারির প্রচার, সেখানে কিছু কোশ্চেন, সেটা তো দেখেছি দর্শকরা, যারা যারা দেখেনি তাদেরকে বলবো ডেসক্রিপশনের লিঙ্ক থাকলো, লিটারিস্ট থেকেও এবং লং সিরিজ থেকেও দেখে নেবে। তো এবার কথায় আসি, তো এই যে জিএম গ্যালারি, যে একটা নতুন ভাবনা তোমার লিটারিস্ট থেকে, লিটারিস্টের সাথেই যুক্ত, তো এই জিএম গ্যালারিটা তোমার মূল কারণটা বলবি, জিএম গ্যালারিটা ওপেন করার কি কারণ, সেখানে মূলত কি তোমার প্রোডাক্ট গুলো থাকে? দেখো, প্রিন্ট মানে এখনকার দিনে পার্সোনালাইজড গিফট আইটেম খুব মানুষের কাছে খুব মনের কাছের জিনিস হয়ে গেছে। ঠিক আছে, এটা একটা বিজনেস পার্সপেক্টিভ থেকে আমি তোমাকে বলছি, প্রিন্ট অন ডিমান্ড যেটাকে বলা হয়, এই বিজনেসটা এখন আগামী দিনে একটা খুব বড় একটা জায়গা নিতে চলেছে। এবার আমি কতটা নিতে পারবো সেটা আমার স্কিলের ওপর, বাট ভবিষ্যতে একটা বড় জায়গা, 2032 অব্দি এটা মার্কেট হচ্ছে প্রায় 9,000 কোটি টাকার মার্কেট। এটা একটা প্ল্যাটফর্ম। সেকেন্ড হচ্ছে এইটা আমি কেন লঞ্চ করলাম, লিটারিস্ট হচ্ছে 3 বছর কমপ্লিট করেছে, প্রচুর মানুষ কাছে রেকগনিশন পেয়েছে। অনেক মানুষ আছে যে লিটারিস্ট একটা ম্যাগাজিন কিনতে চায়, বাট ম্যাগাজিনের যখন দাম দেখে অনেকটা, তখন সে কিনতে পারে না, কারণ ফিজিক্যাল কপি আমরা পেসিমাইন কপি বানাই।
যারা হচ্ছে নেবে আগে থেকে আমাদেরকে অর্ডার করে দেয়, কারণ আমাদের একটা ম্যাগাজিন, আমরা তুমি নিশ্চয়ই ধরে দেখেছো, আমাদের যখন 40 পেজের একটা ম্যাগাজিন মানে অলমোস্ট আমাদের 450 টাকা থেকে 480 টাকার মতো খরচা পড়ে একটা ম্যাগাজিন। আমাদের পেজের কোয়ালিটি সেগুলো এরকম ভাবে বানানো। তো এবার কি হয়, মানুষ একটা 450 টাকা দিয়ে একটা বই কিনলো, তুমি কিনলো, আমি হলো ভাই আমি কিনবো না, যেখানে অন্যের কন্টেন্ট আছে। বাট গ্লিটারিস যখন একটা তোমার ঘরের ব্র্যান্ড, মানে কলকাতার একটা ব্র্যান্ড, ইন্ডিয়া থেকে একটা ওয়ার্ল্ডকে রিপ্রেজেন্ট করছে, ওয়ার্ল্ডে ইন্ডিয়াকে রিপ্রেজেন্ট করছে, কলকাতাকে রিপ্রেজেন্ট, কলকাতার একটা গ্ল্যামার ম্যাগাজিন। তো সেখানে তুমি একটা ম্যাগাজিন নাকি তুমি একটা টি শার্ট তো অবভিয়াসলি পড়তে পারো, সেটা অনেকের ইচ্ছাই হয়। তো সেইটা ভেবেই আমি এই লঞ্চ করেছি। and আমি এই ডিজাইনটা পার্টিকুলারলি, এই ডিজাইনটা আমার হিরো প্রোডাক্ট। এইটা তুমি একটু দেখবে যে গ্লিটারিস জিটা এখানে চলে গেছে, এটা আমার একটু ফল্ট হয়েছিল বলে আমি পরে করি। তা আমি আমার ভুলটা সবসময় দেখতে চাই এবং সেটাকে শুনতে করতে চাই, ভুলটাকে আমি ফ্রন্টে রাখি। আমি ভুলটাকে ফ্রন্টে রেখেছি এবং এটাকে একটু স্ট্রেট করে সামনে এনেছি, যেটা জিটা পুরোটাই দেখা যাচ্ছে। আর একটা ডিজাইন করি, জিটা এখানে থাকবে আর লাস্ট টিটা এখানে থাকবে, এটা করেছি, দুটো ডিজাইন করেছি। এটা আমার হিরো প্রোডাক্ট, এটা আমার 150 পিসের উপর এখন অন্তত সেল হয়ে গেছে। এটা সবথেকে ক্লিন এন্ড ক্লিয়ার প্রোডাক্ট। আর তুমি বিভিন্ন বড় বড় ব্র্যান্ডসদের দেখবে এরকম একটা ডিজাইনের প্রোডাক্ট থাকবেই ওদের, যেটা লোকের বেশি পছন্দ। এটা খুব একটা মানে ক্লাসি ডিজাইন। তো এটা হচ্ছে হিট করে গেছে। এছাড়াও যারা যারা লোকে একটু চকচকে জিনিস করতে ভালোবাসে, একটু স্পার্কেলিং জিনিস করতে ভালোবাসে, তাদের জন্য গ্লিটারিস অন্যান্য ডিজাইন রয়েছে। অ্যান্ড রিসেন্টলি আমি লঞ্চ করছি ভিনাইল প্রিন্টিং। ভিনাইল মানে তুমি মনে করো এই যে এগুলো যে ওয়ার্ড গুলো রয়েছে, যদি তুমি গোল্ডেন করো, গোল্ডেন কালার দেখা দূর থেকে লাইট করলে চকচক করবে, প্লাস হচ্ছে সেটা হচ্ছে পাফ হয়ে থাকবে, ফুলে ফুলে 3D থাকবে। এন্ড সিলভার কালারের মধ্যে পাফট হবে না, বাট লাইট যখন পড়বে একটু অন্ধকারের মধ্যে চকচক করে উঠবে। তো সেই জিনিসটা আমি হচ্ছে লঞ্চ করছি। আমার ওয়েবসাইট gmgallery.co.in, তো সেখানে গেলে প্রোডাক্ট কিনতে পারবে। ফার্স্ট অর্ডারে তোমাদের 10% ডিসকাউন্ট হচ্ছে, জাস্ট ইউজ দ্য কুপন কোড ফার্স্ট অর্ডার। তো সেগুলিকে তারা পারবে। এছাড়াও যাদের নিজেদের মনে হচ্ছে নিজের পার্সোনালাইজ ডিজাইন আছে, সেটার জন্য কফি মাগ, ক্যাপস, টি শার্ট, অফিসিয়াল টি শার্ট যেগুলো রয়েছে, কলার দেওয়া পোলো টি শার্ট, সেগুলো তোমরা বানাতে পারো, আমাদেরকে কন্ট্যাক্ট করে নিতে পারো। তো এইভাবে জিএম গ্যালারি তোমার শুরু হয়েছে, মোটামুটি ওখানে রেসপন্সটা কেমন আসছে এখন অব্দি? সত্যি কথা যদি বলি, এখনো পর্যন্ত খুব বাজে। তো আমি ফেলিওয়ার এখনো পর্যন্ত। জিএম গ্যালারি তো মানে প্রপারলি যদি লঞ্চ করে, প্রপারলি ভাবে লঞ্চ করেছে, আমি যদি বলি তাহলে এখন 1 মাস আজকে নিয়ে 3 দিন। 1 জুলাই হচ্ছে অ্যাকচুয়ালি, 1 জুন প্রপারলি হচ্ছে লঞ্চ করেছিল, ঠিক আছে, ওয়েবসাইট রেডি। তার মধ্যেও অনেক ডিজাইন চেঞ্জ করে আমি মনে করো এখনো বলতে প্রত্যেকদিন কাজ করছি, আরো বেটার কিছু করা, আরো বেটার অ্যাট্রাকটিভ করা। বাট স্টিল দেন এখন পর্যন্ত বিজনেস স্টার্ট করতে পারিনি ভাই, এখনো পর্যন্ত ফেলিওয়ার। কারণ দেখো, বিজনেস স্টার্ট করতে গেলে বড় ফান্ড প্রয়োজন হয় তোমার দিয়ে, তো আমি এখন, আমার কাছে অত ফান্ড নেই, আমি ছোট ছোট করে রান করছি। এখন আমি পাবলিকলি মার্কেটিং করছি এটাকে, ব্র্যান্ডটাকে লোককে চাই, ব্র্যান্ড অ্যাওয়ারনেস আমি তৈরি করছি। তো ব্র্যান্ড অ্যাওয়ারনেস তৈরি করতে গেলে সবসময় পয়সা লাগে না, যেটা আমি জানি, অল্প খরচার মধ্যে করে। তো আমি ব্র্যান্ড অ্যাওয়ারনেস তৈরি করছি, লোককে গ্লিটারি সম্বন্ধে জানাচ্ছি, আপনাদের পয়সা হলে বুম। তো এই যে চেষ্টা, সবসময় একটা ক্রিয়েটিভ যে চিন্তা করে যে গ্লিটারিসকে এগোবে, তো যেখানে তুমি এই বিজনেসটা প্রথম স্টার্ট করেছো কলকাতায়, তো কলকাতার মানুষের কাছে সবসময় একটা অনেক নস্টালজিয়া কাজ করে কলকাতার শহরকে ঘিরে, কলকাতার পরিবেশ, কলকাতার এমন ভাবে সাজানো গোছানো, মানে একটা পরিবেশটা অন্য ক্রিয়েট করে। পাশাপাশি এই যে ফ্যাশন ইন্ডাস্ট্রি, মডেল ইন্ডাস্ট্রি, তার মূল যে জায়গাটা সেটা ওয়েস্ট বেঙ্গলের মধ্যে কলকাতায়। এখন মানুষ আসতে দূর থেকে, বিভিন্ন ডিস্ট্রিক্ট থেকে মানুষ এসে এখানে তাদের নিজস্ব ক্রিয়েটিভিটি, তাদের নিজস্ব ট্যালেন্ট দেখাচ্ছে, সেটা যে ফিল্ডেই হোক না কেন, পড়াশোনা। এবার যেহেতু গ্ল্যামার ইন্ডাস্ট্রি, আমি সেই বিষয়ে কথা বলছি আলাদা করে। এবার কলকাতার মার্কেট কি বুঝতে পারছো এখন অব্দি, যে গিটারিস্ট বা জিএম গ্যালারি কিভাবে আস্তে আস্তে ঢুকছে সেটা তো জানবোই, কেমন ভাবে অ্যাকসেপ্টেন্স, এখানে মানুষ কি চাইছে, এখানে টেস্টটা কেমন? দেখো, তুমিও পশ্চিমবঙ্গে থাকো, আমিও পশ্চিমবঙ্গে থাকি, এটা প্রশ্নটা তুমি করে খুব ভুল করছো। তুমি কি আমাকে গাটা খায় রুমের ছেড়ে দিচ্ছ কিনা আমি বুঝতে পারছি না। যেটা আমি জানি সেটা তুমিও জানো, এই প্রশ্নটা কেন আনলে আমি চাই না। তুমি আমার মুখে যদি শুনতে চাইছো তাহলে তো আমাকে সত্যি কথা বলতেই হবে। কলকাতা অ্যাট প্রেজেন্ট অন্তত কোনো ফ্যাশন ইন্ডাস্ট্রিতে সেরকম ভাবে ক্লিয়ার ভবিষ্যৎ দেখতে পাচ্ছে না, যেটা আজ থেকে 15 বছর আগে মনে হচ্ছিল একটা কোনো কিছু জায়গায় পৌঁছাচ্ছে বা একটা জায়গায় যেতে চলেছে। সেটা তুমি পরিষ্কার বুঝতে পারবে আমাদের বাংলা সিনেমাগুলো দেখতে পেলেই। একটা সময় তুমি দেখো, বাংলা সিনেমার ওপরে যখন হচ্ছে কিছু কিছু নতুন স্টার আসছিল, তারা বাইরে বাইরে গিয়ে শুট করছে, বিদেশে গিয়ে শুট করছে, মন মানে না একটা ডান্স,
দেখবে এথেন্সে, গ্রিসে শুট হয়েছে, প্যারিসে শুট হয়েছে, একটা ডান্সে কতগুলো সিন চেঞ্জ করে এক একটা বিভিন্ন কান্ট্রিজ ইয়েতে গিয়ে ক্যাপিটালে গিয়ে শুট হয়েছে। বাট এবার হতে পারে বলতে পারে না ভাই মন মায়না তো আমরা শুট করিনি, মন মায়না তো ব্যাকগ্রাউন্ডে চেঞ্জ করা হয়েছে, এরকম বলতেই পারে অনেকে। ঠিক আছে, সেটা আমরা যাচ্ছি না, আমরা যেটা দেখে সেটাই বলছি। তো তখন ইন্ডাস্ট্রিতে টাকা ছিল, এখন কিন্তু ইন্ডাস্ট্রিতে টাকা নেই। তুমি ভালো করে খেয়াল করে দেখো, এখন ইন্ডাস্ট্রিতে যারা যারা আজকে দিগ্গজ লোক, তারা কিন্তু স্টেজে প্রোগ্রাম করতে যাচ্ছে যাতে কিছু তাদের মানে কিছু খরচা উঠে, তারা যাতে তাদের পরিবারকে চালাতে পারে। কারণ একটা মানুষ যে 1 কোটি টাকা রোজগার করে, তার এক্সপেন্স 2 কোটি টাকায় চলে যায়, সে তার ইনকামে স্যাটিসফাই না। আর যেখানে একটা মানুষ বছরে 10 থেকে 15 কোটি টাকা ইনকাম করতো, তার ইনকাম আজকে গিয়ে থেকেছে কোন রকমে 90 লাখ 80 লাখ, সে কিভাবে সাস্টেন করছে সেটা তোমাকে ভাবতে হবে। তো আজকে কলকাতায় বেশ করে গ্ল্যামার ইন্ডাস্ট্রি অ্যান্ড ফ্যাশন ইন্ডাস্ট্রি কোন দিকে যাচ্ছে বা কিনা, তুমি একজন মিডিয়া পার্সন হয়, তুমিও জানো ভালো করে, তুমিও কভারে যাচ্ছ ফ্যাশন ইন্ডাস্ট্রি, তুমিও ভালো করে জানো কোথায় যাচ্ছে বা কি পরিস্থিতিটা রয়েছে। যেখানে আমরা আমরা মূলত বুঝতে পারছি যে ফ্যাশন ইন্ডাস্ট্রিতে কিছু যেটা বললে নতুন বা ফটোগ্রাফার, মডেল, মেকআপ আর্টিস্ট, এদেরকে নিয়েও তো একটা ইন্ডাস্ট্রি ধীরে ধীরে গড়ে ওঠে, ফ্যাশন ইন্ডাস্ট্রির কথা বলছি। এবং যেটা বললে যে আগেকার সিনেমা, আগেকার সিরিয়ালও যদি আমি ইনক্লুড করি, একটা বিস্তর পার্থক্য, যেখানে একই ধরনের কন্টেন্ট মানুষ আজকের দিনে দেখাচ্ছে সেই চ্যানেলগুলো। তো যে জিনিসটা ইম্পর্টেন্ট হয়ে দাঁড়িয়েছে যে মানুষের টেস্ট একটু হলেও বদলেছে। এবার আমি যেটা জানতে চাইছি যে এই যে টেস্ট বদলে সবটাই বোঝা গেল, তো এই যে গ্লিটারিস্ট, এবার গ্লিটারিস্ট যখন কলকাতার বুকে একটা তুমি যখন ক্যাম্পেইন করছো গ্লিটারিস্টের একটা, সে তুমি হয়তো স্কিপ করে গেছো ফ্যাশন ইন্ডাস্ট্রির দিকটা বললে, তুমি গ্লিটারিস্টের অ্যাকসেপ্টেন্সটা একটু বললে না কলকাতার দিকটা, সেটা যদি তুমি বলো, তারপর আমি নেক্সট কোশ্চেনটা করছি। গিটারিস্টে অ্যাকসেপ্টেন্স বলতে আমি তখন বুঝেছি গিটারিস্টকে নিয়ে আমি কাজ তো করছিলাম, কিন্তু আমি সত্যি কথা বলছি, আমি গিটারিস্টের আমি একটুখানি একটা ভয়ে ছিলাম, যে অ্যাটলিস্ট আমি সেই ভয়টা আমার ছিল গত বছরের নভেম্বরে গিটারিস্ট এথনিক এলিগেন্স বলে আমি একটা প্রোগ্রাম করেছিলাম সাজা বলে একটা ব্র্যান্ডের সাথে। মানে এটা অ্যাকচুয়ালি একটা বুটিক ব্র্যান্ড। আমরা বিভিন্ন বুটিক ব্র্যান্ড এবং কাপড়ের ব্র্যান্ড যারা ফ্যাশন রিলেটেড কাজ করে, তাদেরকে আমরা একটা অফার দিই যে আমাদের কাছে একটা একটা প্যাকেজ আমরা যদি নাও, মানে একটা প্যাকেজ আমরা করে দিই, তার মধ্যে তোমার হচ্ছে মডেল দিয়ে শুট হবে মাল্টিপল 18 15 16টা মডেল থাকবে, সেখানে মিডিয়ারা মাল্টিপল মিডিয়া থাকবে, 4-5টা মিডিয়া থাকবে, ফ্লোরে খাওয়া দাওয়া, মানে পুরোপুরি শুট করা, মেকআপ সমস্ত কিছু আমরা প্রোভাইড করবো। একটা ইভেন্টের মতন করে প্রোগ্রামটা হবে পুরো, সেই ইভেন্টটা প্লাস তারপরে সেই ফটোগুলো যখন চলে আসবে সেগুলো কোম্পানিকে ডেলিভার করে দেবো, প্লাস আমাদের ম্যাগাজিনের কভারেজটা পুরোটা ওই ইভেন্টটা নিয়ে হবে। তো ওইটা আমরা একটা প্যাকেজ দিয়েছিলাম সাজা বলে একটা কোম্পানিকে। তো সাজার ওনার আমাদের সঙ্গে কাজ করে, এবং তার সঙ্গে সে যখন বাজেট পুরোপুরি ইয়ে করতে পারছে না, আমরা তাদেরকে অফার করে দিই যে আপনি একা না, আপনার সঙ্গে একটা কোম্পানিকে অ্যাড করতে পারেন। সেরকম যারা জুয়েলারি আছে তারা জুয়েলারি দিয়ে দেয়, কেউ সানগ্লাসের ব্র্যান্ড আছে সানগ্লাস। তো সাজার সঙ্গে এক্সিলেন্ট বলে একটা ব্র্যান্ড, এক্সিলেন্ট হচ্ছে মানে একটা মেলস ফ্যাশন ওয়্যারের ব্র্যান্ড, তারা মেলসদের পাঞ্জাবি আর সাজাও হচ্ছে শাড়ি দিয়ে শুট করিয়েছিল। তো ওইখানে আমরা বিভিন্ন মডেল সিলেকশনের জন্য একটা ফর্ম আমরা হচ্ছে অনলাইনে একটা দিয়েছিলাম এথনিক এলিগেন্সে নাম নথিভুক্ত করার জন্য। ওইখানে আমাদের প্রায় তোমার 87 জন এন্ট্রি এসেছিল, হ্যাঁ এক্স্যাক্টলি 87 জনের এন্ট্রি এসেছিল। সেখানে আমরা সিলেক্ট করেছিলাম 18 জনকে। 18 না না, সেখান থেকে সিলেক্ট হয় 17 জন, একজন আমাদের হাউসেরই ছিল, 16 জন, 16 জন সিলেক্ট হয়। একজন 18 জনের মধ্যে একজন ছিল হচ্ছে এক্সিলেন্টের ওনার, আর একজন ছিল ফুড ব্লগার আমার পরিচিত। তাছাড়া বাকি 16 জনকে সিলেক্ট করা। সেই সিলেকশনের মধ্যে তারা তাদের ফটো পাঠিয়েছে এথনিক আউটফিটে, তাদের সম্বন্ধে লিখেছে, সবকিছু দেখেছি। তো ওইখানে সিলেক্ট করে একটা মেয়েকে এনেছিলাম, ওইখানে সিলেকশন হয়েছিল অন্বেষা বলে একজন মেয়ে। এবং তারপরে উনি আসার পর আমাকে বললেন যে আমি অনেকদিন ধরে ডিপ্রেসে কাজ করতে চেয়েছিলাম, তো দেখো তুমি যে আমাকে সিলেক্ট করবে আমি বুঝতে পারিনি, আমি এখানে এসে মানে তোমাকে কি বলবো আমি এটা বুঝতে পারছি না। তো মানে আমার সেই জায়গাটা খুব ভালো লেগেছিল যে মানুষ আমাদের ওয়েট করছে। তো এইটা আমি একদিন লিখলাম আমার ফেসবুক স্টোরিতে, তারপরে দেখলাম অনেকে রেসপন্স করলো যে আমিও কাজ করতে চাই, আমিও কাজ করতে চাই। এবার ব্যাপারটা হয়ে গেছে কি বলতো, আমি যখন পোস্ট করি কাজ করতে যাই, বাট আমার প্ল্যাটফর্মটা তো, আমি তো আর কোনো হাউস নই, আমি একটা মিডিয়া। আমার এখানে তুমি অ্যাফোর্ড, ইফ ইউ ক্যান অ্যাফোর্ড, আমরা তোমাকে তোমার অ্যাফোর্ড অনুযায়ী আমি তোমার জন্য মার্কেটিং প্ল্যাটফর্ম তৈরি করবো। আমার ম্যাগাজিন থেকে তোমার মার্কেটিং হবে, তোমার পডকাস্ট আমি তৈরি করে দেবো, তোমার ফটোশুট আমরা করে দেবো, ব্র্যান্ডের শুট করে দিই, এগুলো আমরা করতে পারি। তো যারা হচ্ছে ইন্ডিভিজুয়াল ডেলিভারি যে আমি ম্যাগাজিনের সাথে কাজ করতে যাই, এরকম ভাবে আমার এই জায়গাটা হয় না।
ইন্ডিভিজুয়াল মধ্যে তারা হয় যারা হচ্ছে নিজেদেরকে একটু প্রমোট করতে চাইছে, যারা একটা ফান্ড তাদের কাছে রয়েছে যে হ্যাঁ আমরা নিজেদেরকে প্রমোশন করার জন্য আমরা এই ফান্ডটা রাখছি নিজেদের সেলফ মার্কেটিং এর জন্য, তাদের ক্ষেত্রে হয়। বাট মডেলসদের ক্ষেত্রে যখন কোনো ব্র্যান্ড আমাদেরকে কন্ট্যাক্ট করবে তাদের শুটটা করে তখন আমরা মডেলসদেরকে সিলেকশন করবো। যেটা আজকে আমরা মিডিয়া কভারেজ করতে গিয়ে বিভিন্ন দেখা পড়ে যে একটা শব্দ প্রফেশনাল, এই কথাটা এখন যেভাবে পারছে ইউজ করে যাচ্ছে। তো গ্ল্যামার ইন্ডাস্ট্রি হিসাবে কথা বলি, তো সে নিজেকে বলছে আই এম প্রফেশনাল মডেল, আই এম প্রফেশনাল মেকআপ আর্টিস্ট, ফটোগ্রাফারের ক্ষেত্রে সে, কিন্তু কাজ তো সেটা বলছি না। যখন কাজগুলো তোমরা তো বিকজ অফ তোমরা যখন দেখছো, তোমাদের তো মডেল দের নিয়েই তোমাদের সমস্ত কাজকর্ম, যখন তোমরা দেখছো এই সিলেকশন যে প্রসেসটা বললে, তারপর দেখছো যখন সোশ্যাল মিডিয়ায় মডেলদের ছবি, ফটোগ্রাফারদের তাদের নিজস্ব আউটপুট যখন দিচ্ছে, সেই যে আউটপুট যেটা রেয়ার দেখা যায়। রেয়ার কেন? কারণ আজকের দিনে সেটা একেবারেই দেখাই যায় না বলতে গেলে। তো এই যে দিনের পর দিন যখন এই যে যেটা বললে যে লাস্ট 15 ইয়ার্স ধরে প্রপারলি এই কলকাতা ফ্যাশন ইন্ডাস্ট্রি বা গ্ল্যামার ইন্ডাস্ট্রি আরো গ্রো হতে পারতো, কিন্তু কিছু এরকম প্রকার মানে নিজেকে প্রফেশনাল, সো কল প্রফেশনাল বলছে যারা, তাদের জন্য ইন্ডাস্ট্রি ধীরে ধীরে পিছিয়ে যাচ্ছে। তো তুমি কিভাবে দেখছো যখন সিলেকশন প্রসেস তো থাকেই, তখন তো একটা থাকেই, আর বর্তমান দিনে যখন তুমি এই জগতে আছো, গ্ল্যামার ইন্ডাস্ট্রি নিয়েই তোমার কাজ, তখন তুমি কিভাবে দেখছো যে এই যে একটা অধঃপতন তো বলতেই হবে যেটা ধীরে ধীরে নামছে, সেটা ফটো কোয়ালিটি থেকে হোক, মডেলদের থেকে হোক, যে মডেল অ্যাকচুয়ালি হু ইজ দ্য মডেল, ডেফিনেশন অফ মডেল, ডেফিনেশন অফ ফটোগ্রাফার, ডেফিনেশন অফ মেকআপ আর্টিস্ট, এই জিনিসটা প্রপারলি না জেনেই এই ফিল্ডে কাজ করতে আসছে। আচ্ছা, কাজ করতে আসলো ঠিক আছে, প্রপার, ওকে মানা যায়, কিন্তু সেখান থেকে শেখার ইচ্ছে নেই। আচ্ছা, শেখার ইচ্ছে থাকার জন্য পড়াশোনা করতে হয়, জিনিসটা বিষয়ে আমি জানলাম, পড়লাম। আজকের দিনে নিশ্চয়ই ইন্টারনেটের অভাব নেই, যে কোনো ভাবে একটা সার্চ করলাম, আমি তার সে বিষয়ে জানতেই পারি, সেটা বাংলায় হোক, যে যার মতো নিজস্ব কমফোর্টেবল ল্যাঙ্গুয়েজে পড়তে পারে। কিভাবে দেখছো তুমি ওটা, যে আমি তোমাকে জিনিসটা জানতে চাইলাম। রাজা ভাত খাওয়া মানেটা কি বুঝলে? রাজা ভাত খাওয়া কি বলছি এখান থেকে মানে রাজাকে কি মানে তুই করে সম্বোধন বা কিছু? দেখো আমি বলি তোমাকে, রাজা ভাত খাওয়া এটা হচ্ছে একটা জায়গার নাম, ঠিক আছে? তো তুমি যদি রাজা ভাত খাওয়া জায়গায় যাও, ভাতটা তোমাকে নিজে হাতে খেতে হবে, ঠিক আছে? বাট আবার একজনের মা বললো রাজা ভাত খাওয়া, মা বললো আমাকে ভাতটা খাইয়ে দে, রাজাকে বললো। তো দুটো ওয়ার্ডের মধ্যে, দুটো উচ্চারণের মধ্যে ডিফারেন্স, সার্কামটেন্সেশনাল ডিফারেন্স রয়েছে, বাট কি দুটো ওয়ার্ডিং এন্ড শব্দ চয়নের মধ্যে মিল আছে কিছু, ঠিক আছে? রাজা ভাত খাওয়া, এখানেও তো প্রফেশনাল আর প্রফেশনাল এই দুটোর মধ্যে পার্থক্য আছে, ঠিক আছে? তো ম্যাক্সিমাম তুমি দেখবে এখানে যারা প্রফেশনাল কথাটা বলছে, যারা প্রফেশনাল বলছে, হ্যাঁ, দুটোর মধ্যে কিন্তু অনেক পার্থক্য আছে। আর কিছু বলতে কিছু মানুষের যায় আসে না। এই যে অনেক ক্ষেত্রে তুমি যখন এখন কাজ করছো, তোমার সম্বন্ধে অনেক ক্রিটিক্স মার্কেটে আসবে, যে বঙ্গে করে, তো লোকের বলতে কোনো যায় আসে না। বলে তারাই, আলোচনা তারাই করে যাদের হচ্ছে খুব অফুরন্ত টাইম রয়েছে, তাদের রিলস এরকম উঠে উঠে দেখার টাইম রয়েছে, বুঝতে পেরেছো? তো যারা সারাদিন ওই রিলস কনজিউম করে, যারা পিএনপিসি করে, তাদেরই এগুলো থাকে, তারাই পত্রিকাতে প্রফেশনাল বলে। আর তুমি একটা জিনিস সেকেন্ড বললে, ফটোগ্রাফার, ঠিক আছে? ফটোগ্রাফার হচ্ছে এখন কথা মার্কেটে রয়েছে সেলিব্রিটি ফটোগ্রাফার, ঠিক আছে? শুনেছো? সেলিব্রিটি মেকআপ আর্টিস্ট শুনেছো? দুটোর মধ্যে এটাই আবার ওই রাজা ভাত খাওয়া গেছে। রাজা ভাত খাওয়া সেলিব্রিটি মেকআপ আর্টিস্ট মানে ওরা যদি কোনোদিন ভুল করে কোনো একটা প্রোগ্রামে একটা সেলিব্রিটিকে মেকআপ করে ফেলে, তাহলে বলে আমি সেলিব্রিটি মেকআপ আর্টিস্ট। কোনোদিন যদি ভুল করে বা কোনো একটা প্রোগ্রামে একটা সেলিব্রিটি এনে যাচ্ছে, ছবি তুলে নিল, আমি সেলিব্রিটি ফটোগ্রাফার। বা কোনো একটা প্রোগ্রামে গিয়ে সেলিব্রিটির একটা ছবি দিল, আমি সেলিব্রিটি ফটোগ্রাফার। সেলিব্রিটির ফটোগ্রাফার এটাও কিন্তু নয় যে সবকটা সেলিব্রিটিকেই ছবি তুলছে, এটাও না। আর সেলিব্রিটি ফটোগ্রাফার মানে বোঝা যায় আই এম এ সেলিব্রিটি অ্যান্ড আই বিকাম এ ফটোগ্রাফার, এটা কিন্তু নয়। আই এম এ সেলিব্রিটি অ্যান্ড আই এম আ মেকআপ আর্টিস্ট, এটা কিন্তু নয়। তো এই রাজা ভাত খাওয়া কথাটা না, ঠিক তুমি মিল পাচ্ছ তো? এখানে ব্যাপারটা মার্কেটটা এইটাই। তুমি এইখানে তুমি দেখো পুরো উত্তরটা ক্লিয়ার হয়ে গেল। তো মার্কেট এখন এমন ভাবে চলছে যে যে কেউ নিজেকে, ওই প্রথম প্রশ্নটার মধ্যে কিন্তু এখানে লিঙ্ক চলে আসছে, যে যে কেউ নিজেকে যে কিছু একটা জায়গায় স্থান দিয়ে দিচ্ছে, তাতে কোনো যায় আসে না।
কারণ মানুষকে এখন বলো তো কি কথা বেঁচে খেতে হচ্ছে। এখন যত দিন যাচ্ছে তুমি দেখো মার্কেটে স্ক্যাম বেড়ে যাচ্ছে, প্রচুর ফটোগ্রাফার দেখবে তোমাকে, তুমি যখন কোথাও ফটোগ্রাফার ডাকবে, হ্যাঁ আমি করবো এই করবো বলে আসবে, টাইমলি পৌঁছাবে না তোমার জায়গায়, হয়তো পৌঁছালো কাজটা কি করলো জানো না, তোমাকে ডেলিভারি করছে না। ঠিক যখন বিয়ের সিজন যাবে বিভিন্ন গ্রুপে থেকে ফটোগ্রাফার টাকা মেরে দিয়েছে, নয়তো পার্টি টাকা মেরে দিয়েছে, নয়তো ফটোগ্রাফার একজন কাউকে ডেকেছিল, সে তার হ্যান্ডস ফুটেজ দিল না। এমন আমি পোস্ট করেছিলাম যে লোকটা পোস্ট করেছে তার ছেলে এখন ক্লাস 4 পড়ে হাই স্কুলে যাচ্ছে, এখনো পর্যন্ত ফটোগ্রাফার ফটো দেয়নি। ওইটার জন্য প্রশ্ন লিখেছিল একটা লোক, ঠিক আছে, 2012-তে সে বিয়ে করেছিল, তার ছেলে এখন হচ্ছে হাই স্কুলে ভর্তি হয়েছে হবে, তো সে এখনো পর্যন্ত ফটো পায়নি, সেরকমও রয়েছে। তো এইগুলোকে তারা যদি নিজেরা বলে আই এম প্রফেশনাল ফটোগ্রাফার দিয়ে লিখে দেয়, এটার তো কোনো মানে কোনো হচ্ছে সার্টিফিকেশন তো নেই না মার্কেটে, যে তুমি তো সার্টিফিকেট আপডেট করবে তারপরে। আর যদি সার্টিফিকেট থাকতো, প্রতিমূলক সার্টিফিকেট থাকতো, তাহলে সবার কাছে থেকে যেত, সবার কাছে থেকে যেত। কারণ কেউ একজন ওইখানে হচ্ছে বোর্ড মেম্বার হতো, সে হতো দাদা আমার ভাইয়ের একটা ভাইপো আছে, সে ভাইয়ের শালা আছে, ওকে একটা করে দাও না, আরে ভালো ফটো তোলে ভালো করে, হ্যাঁ বাবু চলে আসিস, দিস কিছু, হয়ে গেল। তো আলটিমেটলি গভর্নমেন্ট কোনো না এর জন্য কোনো না মডেলদের জন্য কোনো টাকা ধার্য করেছে যে মডেলদেরকে কাজ করতে হয় মিনিমাম ওয়েজেস, এটা করেনি। মেকআপ আর্টিস্টকে কাজ করাতে গেলে মিনিমাম ওয়েজেস, এটা কোনো ধার্য করেনি। থার্ড, ফটোগ্রাফারদের জন্য এটা করেনি। তার জন্য মার্কেট সবচেয়ে খারাপ হয় এখানে, যে তুমি একটা কোনো কাজ যেটা ভ্যালুয়েশন অ্যাটলিস্ট 2000 টাকা 5000 টাকা হয় দরকার, সেখানে তুমি অফার করলে যে আমি 1000 টাকা দেবো, একদম হ্যাঁ দাদা আমি করে দেবো, ওই হ্যাঁ দাদা করে দেবো আপনার কাজটা হয়ে গেল, কিন্তু মার্কেটটা ওইখান থেকে খারাপ হলো। আর চেষ্টা হয়েছিল কলকাতায় মার্কেটটাকে এরকম ভাবে করানো, বাট এর থেকে বলো আমাদের ফটোগ্রাফি ইন্ডাস্ট্রি, মডেলিং ইন্ডাস্ট্রির থেকে মার্কেট অনেক ভালো, অনেক অনেক ভালো ট্যাক্সি ইউনিয়নের, অটো ইউনিয়নের, রিক্সা ইউনিয়নের। ওরা অ্যাটলিস্ট ওদের মধ্যে অন্তত মিল আছে যে না ভাই আমি মাঝ রাস্তা থেকে তুলে নিয়ে যাবো না। কালকে আমি গড়িয়া স্টেশনে একটা রিক্সা আলাকে বলা যাবে তো, বলে না না ওই পারে যাও। তার মানে বলো রিক্সা ইউনিয়নের মধ্যেও অনেকটা লয়ালটি আছে, এই ইন্ডাস্ট্রিতে কোনো লয়ালটি নেই, ওই ইন্ডাস্ট্রি ওরকম ভাবে কাজ করছে না। লোকে এখন খেয়ে পরে বাঁচবে কি, আরে লয়ালটি তো পরে, পেট ভরা থাকলে লয়ালটি কাজ করে, পেট খালি আবার লয়ালটি কিসের ভাই। আমি তোমাকে আজকে এখানে বলে দিলাম, তুমি আজকে 5 থেকে 7 বছর দাও, যদি এই পরিস্থিতি থাকে তুমি দিনে দুপুরে রাস্তায় যাবে, তোমার বাইক দরকার, তোমার চিন্তাই হবে রোডের মধ্যে অন রোড, তুমি দেখবে কিছু করতে পারবে না যদি আজকে এই পরিস্থিতি থাকে। কারণ মানুষের কাছে খাবার নেই, কিছু মানুষ ডেসপারেট হয়ে যাবে তাদের নিজেদের সাস্টেন করানোর জন্য। এই যে মডেলিং ইন্ডাস্ট্রি আজকে যারা হচ্ছে মডেলটা, আমি এখানে বলছি মডেলটা অ্যাফোর্ড কিভাবে করতে পারে বাচ্চাগুলো, ওরা যে কাজ করছে ওদের মনে করে ইচ্ছা হচ্ছে গ্লিটারিস ম্যাগাজিনে আমি কভারে আসবো, হ্যাঁ ওরা মনে করে চাইছে যে হচ্ছে একটা আমাদের ফিচারদের, আমাদের কষ্ট অনেকটাই হাই, তুমি এমনি দেখাতে পারো, আমরা এই কষ্টের মধ্যে কাজ করবো না, আমরা তোমাকে প্রিমিয়াম একটা সেগমেন্ট দিচ্ছি, তোমাকে এমনি প্রিমিয়াম সবকিছুর একটা যোগ্য মূল্য হয়, সেই যোগ্য মূল্যটা তোমাকে দিতে হবে। তো যারা চাইছে এখন তো তারাও পাবে না, কেন আজকে এক একটা মডেল পার ডে 500 টাকা ইনকাম করার জন্য কোনো রকম চেষ্টা করে যাচ্ছে কিভাবে করবে ইনকাম। যে বলে না ফোনটা তুলে আমি 3000 টাকা আমি কাজ করি না, ঠিক 1 সপ্তাহ দেখবে কোনো কাজ নেই, ও বলবে দাও না দাদা 1000 হলেও ঠিক আছে, একটু গাড়ি ভাড়াটা দিয়ে দিও না, করে দেবো প্লিজ, কনভেনিয়েন্সটা দিয়ে দিও। দেখবে এইটাই হচ্ছে মার্কেটের অবস্থা, আর এরকম ভাবে খারাপ হয়েছে নেগোসিয়েশনের জন্য। আর এই জন্য তোমাকে বলে রাখি, ব্লগিং শেষে আমি নিজে একজন ফুড কন্টেন্ট ক্রিয়েটার ছিল, ফুড অ্যান্ড ট্রাভেল ব্লগার ছিল, নিজে ম্যাগাজিনে এসে ফুড কন্টেন্ট ক্রিয়েট করতো আমি 2019 থেকে, ঠিক আছে, ম্যাগাজিনে এসেছি আমি 2022 থেকে। তো আমি তবে থেকে দেখেছি টিল ডেট অ্যাট প্রেজেন্টে মুম্বাই, দিল্লি এই সমস্ত জায়গায় আগে বাঙালিদেরকে মাথায় করে রাখতো, এখন ওয়েস্ট বেঙ্গলে কোনো ক্রিয়েটারদের সম্মান এরভাবে দেয় না, তাদেরকে ভ্যালুয়েশন দেন, তাদেরকে পেমেন্ট করতে যান, তুমি কাজ করো ঠিক আছে, আসো যাও ঠিক আছে, সবারই একটা সম্মান একটা নিচে নেমে গেছে। সবাই বাঙালিদেরকে এখন একটাই জায়গায় ভাবছে কোনো না কোনো ভাবে চিটিং বাজি করে বা স্ক্যাম করবে, এরকম নাম হয়ে গেছে। দেখো আমার তো জায়গা এটাই, আমাকে এখানেই করে খেতে হবে, আমি হয়তো পরে গেলাম অন্য জায়গায় গেলাম কাজ করবো, কিন্তু আমার তো ভিটে এটাই, আমি চাইবো তো এই জায়গাটারই উন্নতি হোক না। কিন্তু এই জায়গাটা আজকে যেই সেকশন জায়গায় ঢুকে যাচ্ছে, এটা যদি প্রপার যদি একটা স্ট্রাকচার না করা হয়, স্ট্রাকচার সবকিছু করতে গেলে সবই কি লাগে, টাকা, ফান্ড না থাকলে কিচ্ছু হবে না। বড় বড় মানুষের সঙ্গে আমি যদি চাই আমার সঙ্গে অ্যাসোসিয়েট হতে হবে, আমাকে একটা ছত্র ছায়া করতে হবে, তার মধ্যে আমাকে কিছু মানুষকে আনতে হবে, তাদেরকে প্রপার শুধু আনা নয়, ট্রেনিং দেওয়া। আজকে তোমার যেমনি লাইসেন্স, কেউ ট্রায়াল জন্য লাইসেন্স দিয়ে দিল, কিন্তু কোনো ট্রেনিং দেওয়া হয় না, বাট ওই ট্রেনিং এর প্রয়োজন এখানে, ফটোগ্রাফার ট্রেনিং প্রয়োজন, ফটোগ্রাফার প্রপারলি তাদের সাথে করার জন্য কমিউনিকেশনের প্রয়োজন, তাদেরকে একটা সেগমেন্টে ভাগ করে দেওয়া প্রয়োজন। ইভেন তারা যে সমস্ত কাজে যাচ্ছে সেই কাজের জন্য একটা অনলাইনে একটা ব্যবস্থা করা দরকার, যে ওই কাজে যাচ্ছে এখানে রেজিস্টার, তাকে ওইটা
কাজটা ডেলিভার করতে বাধ্য, ক্লায়েন্টেরও ক্লিয়ার পেমেন্ট ক্লিয়ার করতে বাধ্য, সেরকম একটা জায়গা আনা দরকার, একটা লিগাল ডকুমেন্টেশনের জিনিস আনা দরকার, একটা ওয়েবসাইট আনা দরকার, তাহলেই গিয়ে সেকশনটা একটা প্রপার জায়গায় আসবে। তাও টাইম লাগে 2 থেকে 3 বছর, নাহলে 30 বছরে আসবে না। অনেকগুলো বাস্তব কথা, অনেকগুলো চিরসত্য কথা তুমি তুলে ধরলে, এবং ইন্ডাস্ট্রি কি ভবিষ্যৎ সেটা তুমি বললে। তো লিডারশিপের দিকে ফিরে আসি। লিডারশিপের তুমি থ্যাংক ইউ বা কাকে তুমি থ্যাংক ইউ জানাতে চাও? মানে মূলত তোমার একটা তো, তুমি নিজে যেমন সব দিকটা দেখছো, তার সাথে সাথে কিছু মানুষ যারা প্রথম থেকে ছিল, হতে পারে কোনো ব্র্যান্ড, কোনো কোম্পানি, বা যারা এখনো চেষ্টা করছে যে আমি লিডারশিপের সাথে অ্যাসোসিয়েট হই কোনো ব্র্যান্ড, তুমি থ্যাংক ইউ জানাতে চাও আর কি। এই লিডারশিপের আজ এতটা পরিমাণে নাম হওয়ার পিছনে তাদেরও অবদান আছে। ফার্স্ট আমি বলবো যে গিটারিস্ট আজকে যখন উঠেছে, গিটারিস্টে যখন স্টার্ট করেছি, এখন আমরা সেরকমভাবে অতটা অ্যাসোসিয়েট নই, বাট আমি স্টিল থ্যাঙ্কফুল জানাবো টপ গয়ালিকে, আমার যে হচ্ছে মানে হাউসের যে হচ্ছে পার্টনার ছিল। গিটারিস্টটা পুরোপুরি আলাদা সেগমেন্ট, ইমাজিট্রিক্স সে সামলায়, সে ইমাজিট্রিক্সে রয়েছে, বাট ইমাজিট্রিক্স একটা সিস্টার ব্র্যান্ড হিসেবে গিটারিস্ট এসেছিল, বাট এখন গিটারিস্টের নাম যেখানে চলে গেছে, ইমাজিট্রিক্স সেই জায়গাটা নেই, গিটারিস্ট অনেকদিন চলে গেছে। বাট আমি থ্যাঙ্কফুল টবের ওপর। তাছাড়া যদি মার্কেট যদি বলতে চাও, তাহলে আমি বলবো যে থ্যাংক ইউ গড ফর এভরিথিং। শ্রীকৃষ্ণ করাচ্ছে আর আমি করছি। যদি আমি কোনো সমাজের জন্য যদি গুড কোনো কিছু কন্ট্রিবিউশন করে, এটা আমার করা না, শ্রীকৃষ্ণ আমাকে দিয়ে করাচ্ছে, আমি একটা মাধ্যম, আমাকে দিয়ে করিয়ে দিচ্ছে, আমি করছি। আর যদি কোনো বাজে কাজ করি, তাহলে বলবো না শ্রীকৃষ্ণ করাচ্ছে, ওটা আমার প্রত্যেকটা মানুষের মধ্যে মঙ্ক মাইন্ড আর মাঙ্কি মাইন্ড দুটো থাকে, যে যেটাকে ডমিনেট করে চালাতে পারে। যে মাঙ্কি মাইন্ডটাকে নিয়ে চলে সে খারাপ করছে, যে মঙ্ক মাইন্ড নিয়ে চলে সে ভালোটা করবে। আমাকে যদি কোনোদিন ভালো করবে, শ্রীকৃষ্ণ করেছে, আর তার জন্য হচ্ছে হেল্পফুল। আমি বলবো ইয়েস, আই এম লাকি, আমার বাবা ছত্রছায় আমি আছি, আমার বাবা সাপোর্ট রয়েছে এখনো, আমার মা বাবা এখনো পৃথিবীতে রয়েছেন, আমি এখনো তার ভালোবাসা পাই, এখনো 12টার সময় দুপুরে ঘুম থেকে উঠতে পারি, এখনো নিজে রাত্রির 4টে অব্দি 5টা অব্দি মোবাইলে কাজ করতে পারি, বাড়িতে শুয়ে শুয়ে এসি চালিয়ে করতে পারি। তো এই সার্কামস্টেন্সকে আমি থ্যাংক ইউ দিতে, সবই ভগবানই আমাকে দিয়েছে। কোনো জন্মে আমি পূর্ণ কাজ করেছিলাম বা আমার বাবা মা পূর্ণ করেছিল বলে আজকে হয়তো আমি এই সুযোগ সুবিধা পাচ্ছি, আর সবাই পরিস্থিতি শিকার, তাছাড়া আর কিছু না। তো লিডারশিপের আমরা এখানে এসে দেখলাম, যেখানে তোমার সাথে এখন কথা হচ্ছে, লিডারশিপের একটা নতুন কোনো সেগমেন্ট হতে চলেছে, যেখানে তোমরা প্রশিক্ষণ দেবে নতুন আজকের দিনের মডেলদের, বা শুরু করে যারা নতুন ভাবে কিছু কথা বলতে, কিভাবে ক্যামেরার সামনে ফেস ওপেন করে কথা বলতে হয়, প্রপার গ্রুমিং সবটা। তো এই ব্যাপারে যদি একটু ছোট্ট হিসেবে দর্শকদের হ্যাঁ, দর্শকদেরকে আমি বলতে চাই, আমরা নতুন একটা ভেঞ্চার লঞ্চ করছি, এটা হচ্ছে গ্ল্যামেজ একাডেমি, যার একটা অলরেডি সোশ্যাল মিডিয়া পেজ আছে। আমাদের সঙ্গে অ্যাসোসিয়েট হয়েছে, তোমাদের অনেকে চেনো, পর্ণা দেবনাথ বলে, আমাদের সঙ্গে আরো অনেকে অ্যাসোসিয়েট হতে চাইছে। আগামী দিনে আমরা আমাদের ব্র্যান্ডের ওনারদের আমাদের সঙ্গে অ্যাসোসিয়েট করে, যারা ফ্যাশন রিলেটেড প্রোডাক্ট বা জিনিস আনে। তো আমরা চাইছি যে এই একটা ব্র্যান্ড তৈরি করে, গ্ল্যামেজ একাডেমি তৈরি করে, আর তার মধ্যে আমরা প্রচুর মেন্টরদেরকে নিয়ে আসবো, যারা সেলিব্রিটি থাকবে, যারা অনেকদিন ধরে মেন্টরশিপ করাচ্ছে, সেরকম মানুষদেরকে আনবো, তারা যাতে প্রপারলি আজকে মডেলিং এ যারা আসতে চাইছে, যারা র্যাম্প ওয়াক শিখতে চাইছে, যারা ক্যামেরার সামনে কিভাবে কথা বলতে হয়, একটা প্রশ্ন করলে সেই প্রশ্নটা কিভাবে উত্তর দিতে হয়, একটা ব্যাকা প্রশ্ন করলে তাকে সেটা কিভাবে সুন্দর করে উত্তর দিতে হয়, সেইগুলো যাতে খুব ভালোভাবে শিখতে পারে, সেরকমই আমরা একটা একাডেমি আমরা লঞ্চ করতে চাইছি, গ্ল্যামেজ একাডেমি, যেটা সোশ্যাল প্ল্যাটফর্মে লঞ্চ করেছি, বাট ফিজিক্যালি এখন লঞ্চ করা পসিবল হয়নি। স্টিল আমরা ওইটাই বলবো, যেটা ফান্ড, এভরিথিং ডিপেন্ড অন ফান্ড। তো আমরা ফাইন্যান্সারের জন্য জরুরি, তোমাদের মধ্যে যদি ইন্টারেস্টেড থাকো আমাদের সঙ্গে এখানে কাজ করার জন্য, আমাদেরকে কন্ট্যাক্ট করতে পারো। আমরা সেরকম ভাবে হলে আমরা কথাবার্তা বলে আমরা একসাথে কাজ করতেই পারি অবশ্যই। তো নতুন যে সেগমেন্ট যেটা করছে সেটাও আমরা জানলাম। তো লাস্ট অফ অল, তোমার অডিয়েন্স বা তোমার যারা ভালোবাসার মানুষ, কারণ তারাই তো প্রধান দর্শক, এই প্রধান, বা গিটারিস্টের যারা তোমার সেলার, যারা যারা নিয়েছে এখন অব্দি, এই সবার উদ্দেশ্যে লাস্ট অফ অল তুমি কি বলতে চাও? এবং সামনের দিনে গিটারিস্ট কি কি চমক আনতে চলেছে, একটা তো ভাবনা থাকে, তো জাস্ট ভাবনার 1% টুকু শেয়ার করো দর্শকদের সাথে, এবং দর্শকদের কি বলতে চাও? ভাবনার 1% শেয়ার বলতে, তুমি যদি বলো আমার একটা স্বপ্ন, তোমাদেরকে যদি বলি, তোমার ভিডিও মাধ্যমে বলে রাখলাম, গিটারিস্ট একটা কয়েন লঞ্চ করবে, যেমন তোমরা বিট কয়েন দেখো, কয়েন ইন্টারন্যাশনাল মানি মার্কেটে একটা কয়েন লঞ্চ করবে, বাট সেটার জন্য আমরা একটা চেষ্টা রয়েছে, সেটা আমার দূরের ভবিষ্যতে, অনেক দূরের ভবিষ্যতে একটা কথা বললাম, বা সেই ভবিষ্যৎ হয়তো কাছেও খুব করে চলে আসতে পারে, আবার অনেকদিন টাইম লাগতে পারে, বাট সেটা আমার একটা খুব বড় একটা টার্গেট, একটা মানি মার্কেটে আমাদের নিজেদেরকে লঞ্চ করানো। বাট এছাড়া যদি বলো গ্ল্যামার ইন্ডাস্ট্রিতে কাজ করা, তো যারা যারা আমার সঙ্গে অ্যাসোসিয়েট হয়েছে, প্রত্যেকটা মানুষ যারা যারা ম্যাগাজিনে এসছে, কভার হয়েছে, ফিচার হয়েছে, প্রত্যেকটা মানুষকে আমি থ্যাঙ্কফুল যে তারা গিটারিস্টকে চয়েস করেছে,
এবং অ্যাট প্রেজেন্টে যারা যারা আমার সঙ্গে কাজ করছে, বিগ থ্যাংক টু হিলস অ্যান্ড ক্রাউন, যে আমাদের সঙ্গে একটা প্রেজেন্ট কোম্পানি অ্যাড হয়েছে, যারা আগামী 7ই সেপ্টেম্বর একটা গ্র্যান্ড ইভেন্টের গ্র্যান্ড ফিনালে করতে চলেছে প্রাইড প্লাজা হোটেলে নিউটনে। সেখানে একটা বিউটি পেজেন্ট ইভেন্ট হচ্ছে 7টা স্টেট মিলিয়ে, উড়িষ্যা, বিহার, ঝাড়খণ্ড, ছত্তিশগড়, ওয়েস্ট বেঙ্গল, সিকিম অ্যান্ড আসাম, এই 7টা স্টেট মিলিয়ে একটা বড় প্রেজেন্ট শো হতে চলেছে, যেখানে অলরেডি 50-এর উপর পার্টিসিপেন্ট চলে এসছে। হ্যাঁ, এই প্রেজেন্ট শোটা আমার সঙ্গে কাজ করছে এই কারণে, কারণ এদের সঙ্গে আমার ব্যাচ আছে। এদের কস্টিংটাও কলকাতার নর্মাল প্রেজেন্ট শো এর থেকে অনেক হাই, 5 টাইমস হাই। তো তারা একটা প্রপার শিক্ষা দিচ্ছে। কি শেখাচ্ছে? একটা প্রেজেন্ট শো কলকাতা যখন করা হয় তার আগে প্রপার গ্রুমিং ক্লাস, অনলাইন সেশন করানো হয় না। এরা অলরেডি 8টা সেশন প্ল্যান করেছে। তার মধ্যে ফার্স্ট সেশনটা আমি করেছিলাম, সোশ্যাল মিডিয়া কিভাবে পোস্টিং করতে হয়, কিভাবে ফটোশুট করতে হয়, এগুলোর জন্য। সেকেন্ড একটা করেছিল ডায়ামেটোলজির ক্লাস ছিল, একটা ডেন্টিস্টের ক্লাস ছিল। সব রকম ভাবে মানুষকে সুন্দর দেখতে গেলে, সুন্দর কথা বলতে গেলে, সুন্দরভাবে নিজেকে গ্রুম করতে গেলে যা যা দরকার সমস্ত কিছুর একটা কিন্তু আমাদের হচ্ছে অনলাইন সেশন হচ্ছে, যেটা আদার প্রেজেন্টারকে পড়ায় না। হ্যাঁ, তো দাদার কাছে জানতে চাইবো যে দর্শকদের ভালোবাসা খুবই আসল। যে কোনো কিছু বিজনেস হোক বা যে কোনো কিছু আমি যদি তৈরি করতে চাই, আমাদের মিডিয়ার ক্ষেত্রে দর্শকরা হচ্ছে আসল। তোমরা যদি দেখো নিউজটা, তাহলেই সেই নিউজটা ছড়াবে, আরো 5টা মানুষ দেখবে। ঠিক একইভাবে দাদার লিডারিস্ট যেভাবে তোমরা করছো, সেক্ষেত্রে দর্শক একটা ইম্পর্টেন্ট সেক্টর, একটা যেখানে তাদের সাপোর্ট মানে মেইন। তো তুমি এট দ্য এন্ড এই ভিডিওটার শেষে দর্শকদের উদ্দেশ্যে তুমি কি বলতে চাও? তাদের কিছু শিখতে পারবে। দর্শকদের উদ্দেশ্যে সিম্পল একটা জিনিস, যেটা মানে সব কটা মানুষ বা পজিটিভ থিঙ্কিং যারা করছে, যারা এগিয়ে যেতে চাইছে, তারা বলবে যে কাইন্ডলি তোমরা আমাদের ইউটিউব চ্যানেলকে ফলো করতে থাকো। আমরা যা যা অ্যাক্টিভিটিস করছি সেগুলো আমাদের মধ্যে রয়েছে, সেগুলো ইউটিউব চ্যানেলের মধ্যে আপলোড হয়, সেগুলোকে দেখতে পারবে। ইনস্টাগ্রামে আমাদের ফলো করো, আমাদের ইনস্টাগ্রামে অ্যাক্টিভিটিসও দেখতে পারবে। অ্যান্ড দেন আমাদের যারা ম্যাগাজিন রিডার, তাদেরকে আমি তো থ্যাঙ্কফুল তাদের ওপর। এটা হচ্ছে মানে আমাকে শুধু বাংলায় বললে হবে না, এটাকে ইংলিশেও বলতে হবে, কারণ গ্লোবালি আমার ম্যাগাজিনকে পড়ে বলতে। আই এম রিয়েলি থ্যাঙ্কফুল টু অল অফ ইউ হু এভার read our magazine, and I know that lots of people are there who have read our magazine multiple times and multiple editions. So I am really thankful to all of you. Thank you very much. Keep supporting me this way. সুন্দর একটা শুভেচ্ছা বার্তা দর্শকদের উদ্দেশ্যে। কারণ দর্শকরাই একদিন, আবারও বলছি, দর্শকরা হচ্ছে প্রধান, সেটা যে ফিল্ডে যে কাজ করছে না কেন। তো মোটামুটি এই আড্ডাটা এখানেই আমরা শেষ করছি। এই আড্ডা থেকে তোমরা কি কি বুঝতে পারবে বা কেন তোমরা ভিডিওটা দেখবে, কারণ এই ভিডিওতে আমরা আলোচনা করেছি এখানে শুধুমাত্র যে দাদার যে ব্র্যান্ড, শুধুমাত্র গিটারিস্ট নিয়ে না, এখানে আমরা আলোচনা করেছি এই ইন্ডাস্ট্রির কিছু বাস্তব বর্তমান পরিস্থিতি নিয়ে, যেখানে তোমরা যারা দেখছো মডেল, মেকআপ আর্টিস্ট, ফটোগ্রাফার নিয়ে, তাদেরকে নিয়ে কথা, তাদের প্রবলেমেটিক যে জিনিসগুলো বর্তমান ইন্ডাস্ট্রিতে ঘটছে সেই নিয়ে কথা। পাশাপাশি কোনো একজন ব্র্যান্ড, কারণ এটা তো আমাদের কাছে একটা লার্নিং জিনিস, যে কলকাতার মতো জায়গায় দাঁড়িয়ে বা একটা ওয়েস্ট বেঙ্গলের মতো জায়গায় দাঁড়িয়ে কিভাবে একটা ব্র্যান্ডকে স্ট্র্যাটেজিক্যালি ইন্টারন্যাশনালি জায়গায় আমি নিয়ে যেতে পারি। সেটা তো আমাদের অবশ্যই, যারা যারা ভাববে যে বিজনেস, শুধুমাত্র ম্যাগাজিনের ক্ষেত্রে বলছি না, যারা যারা যে বিজনেস করছে না কারণ, কেউ গার্মেন্টস, কেউ জুয়েলারি, তার জিনিসটাকে ইন্টারন্যাশনালি মার্কেটে কিভাবে ছড়িয়ে নেওয়া যায়, সেটা কিন্তু আমাদের অবশ্যই এখান থেকে লার্নিং এর একটা জিনিস আছে, সেটা আমরা মনে করছি এবং আশা করি তোমরাও মনে করবে। তো এখানেই আড্ডাটা এখানেই স্টপ করলাম, আবার পরে দেখা হবে। আর দাদা তো আমাদের চ্যানেলে আসতেই থাকবে, তাই তো? আমাদের চ্যানেলে দাদা আসতেই থাকবে। দাদা নিজের কথা, নিজের ব্যক্তিগত এক্সপিরিয়েন্স শেয়ার করবে। এর আগে তোমরা দেখেছো যে জিএম গ্যালারি নিয়ে বাটোদিকে একটা একটা বিরাট বড় ভাবে প্রচার করা হয়েছিল, সেখানে নিউজ কভারেজটা তোমরা নিশ্চয়ই দেখেছো। এখানেই বলতে চাই যে আমাদেরকে সাপোর্ট করো এবং গিটারিস্টের যে জিনিসগুলো আসছে মার্কেটে, সেটা কিন্তু অবশ্যই গ্র্যাব করো। সেটা জিএম গ্যালারির যে যে জিনিস আছে, সামনে পুজোও আছে, নিজেকে ফ্যাশনেবল করার জন্য কিন্তু গিটারিস্ট ওই যেটা বললো হিরো বললে হিরো প্রোডাক্ট দেখতেই পারছো। আর দাদা কিন্তু তোমাদেরকে দেখার জন্য নিজেই পড়ে আছে। তো সেইটা কিন্তু অবশ্যই গ্র্যাব করতে হবে, করে একটু নিজেকে তো স্টাইলাইজ করতে হবে, নাহলে তো দেখতে ভালো লাগবে না। বং সিরিজ প্রথম গিটারিস্টের টি শার্ট কবে কিনছে? অষ্টমীতে পড়বে। অষ্টমীতে পড়বে, কুপন কোডটা কালেক্ট করে নি অবশ্যই। তো আমি কিনছি অষ্টমীতে, তো তোমাদের নিশ্চয়ই আগে কিনতে হবে, কারণ দাদাকে বলবে দাদা আমাকে দিয়ে দেবে। কিন্তু তোমরা যারা ভিডিও দেখছো, কন্ট্যাক্ট কিন্তু করতে হবে, নিচে নাম্বার, ডেসক্রিপশন বক্সে সমস্ত ডিটেলস দেওয়া থাকবে।
ডোন্ট ফিকার, কোনো কিছু চিন্তা ভাবনা করতে হবে না। চলো তোমাদের সাথে আরো একটা নতুন এরকম টক পয়েন্টের নতুন এপিসোড নিয়ে আমরা ফিরে আসবো। ততক্ষণ ভালো থেকো, সুস্থ থেকো। বং সিরিজ, বঙ্গের সৃষ্টি, বঙ্গের কৃষ্টি। নমস্কার।